যদি বোর্ডে কোনো অংশ জায়গা ঢেকে যায় তাহলে অবশ্যই আমাকে জানাবে। হ্যাঁ, বেশ। তো আজকের টপিকটা খুব ইম্পর্টেন্ট, এটা স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সের খুব ইম্পর্টেন্ট টপিক এটা, এবং শেষ পর্যন্ত শুনতে হবে, কারণ যত শেষের দিকে যাব তত নতুন নতুন জিনিস জানতে পারবো। আমরা বলেছিলাম আগে থেকে যে আজকে এন্ট্রপি রিডেফিনেশন করব, আমরা নতুনভাবে এন্ট্রপিকে ডিফাইন করব, যেহেতু আগে আমরা করেছি। আগে যে এন্ট্রপি ডেফিনেশন একবারে করবেনি থার্মোডাইনামিক্সে, তাই না? ডিএস, চেঞ্জ ইন এন্ট্রপি ইকুয়াল টু ডিকিউ বাই টি, এটা আমরা থার্মাল ফিজিক্সে পড়েছি। আর তারপরে শেষের দিকে আমরা এরকম কনক্লুশনে এসেছিলাম যে এস ইজ ইকুয়াল টু বোলজম্যান কনস্ট্যান্ট অ্যান্ড এলএন ওমেগা। ওমেগাটা হচ্ছে নাম্বার অফ মাইক্রোস্টেটস এরকম। তো এটা হচ্ছে নতুন ডেফিনেশন এন্ট্রপি স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স অনুসারে। তো এটা কিভাবে এলো, কোথা থেকে এলো, সেসব প্রমাণ আছে আমাদের। আর এর দুটো জিনিসের মধ্যে মিল বন্ধন কোথায়, এটাও একটা দেখার জিনিস, যে এন্ট্রপি ডেফিনেশন তো আমরা এমনি করিনি, আমাদের সেকেন্ড ল থার্মোডাইনামিক্স থেকে অটোমেটিক চলে এসেছিল এই ডেফিনেশন। যে প্রসেস এক্সপ্লেন করতে গিয়ে কোন কোন প্যারামিটার ঠিক করছে যে প্রসেসটা হবে কি হবে না, সেসব করতে গিয়ে বিভিন্ন প্যারামিটার আমরা ডেফিনেশন করেছি একটা একটা হাতে। আমাদের এন্ট্রপি হচ্ছে ওয়ান অফ দেম। ঠিক সেরকম স্ট্যাটিস্টিক্যালি আমরা এন্ট্রপিকে যদি এইভাবে ডিফাইন করি, তাহলে আইডিয়াল গ্যাস ইকুয়েশন মেনে চলছে কিনা, কোন কোন জিনিস সিমিলারিটি পাচ্ছি আমরা, সেই সব জিনিসগুলো আমরা দেখতে যাচ্ছি। তো যেটা থেকে শুরু করবো আমরা, সেটা হচ্ছে ফ্রি এক্সপানশন। তো ফ্রি এক্সপানশন যদি কারো জানা না থাকে, তাহলে ওই এন্ট্রপি পুরনো ভিডিওটা দেখবে আমার, তাতে ফ্রি এক্সপানশন সম্বন্ধে আমি দিয়েছিলাম, গ্রুপে লিঙ্ক দিয়েছিলাম, তাহলে শেষের দিকে প্রায় 1 ঘন্টার কাছাকাছি শেষের দিকে ফ্রি এক্সপানশন সম্বন্ধে ডিটেলস ডেরিভেশন করা আছে, কিভাবে ফ্রি এক্সপানশনকে আমরা এন্ট্রপি কিভাবে বের করলাম, সমস্ত ক্যালকুলেশন দেওয়া আছে। তো আমি ওই ক্যালকুলেশন ডিটেলসে যাব না, আমরা রেজাল্টটা নেবো আজকে। এবং স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সের বেশ কিছু জায়গা জুড়ে আমরা থার্মাল ফিজিক্সে যে জিনিসগুলো পেয়েছিলাম সেগুলো কিন্তু আমরা বারবার নেবো। তো ফ্রি এক্সপানশন কিরকম ধরেছিলাম আমরা, এটা একটা কন্টেনার আছে, আর এটা বাইরে থেকে যাতে কোনো তাপ যেন আসতে না পারে, কারণ এটা অ্যাডায়াবেটিক ওয়াল, একটা কোনো রকম হিটের আদান প্রদান এখান থেকে হবে না। আর একটা পার্টিশন দেওয়া আছে এখানে, এখানে ভ্যাকিউম কিছুই নেই, আর এখানে গ্যাস মলিকুলস গুলো আছে। তো এবার যদি গ্যাস মলিকুলস গুলো, তারা তো এখানে আছে, যদি এদিকে ফ্রি করে দিই আমি, এই পার্টিশনটাকে যদি রিমুভ করি আমি, তাহলে মলিকুলস গুলো ছোটাছুটি করা শুরু করবে। কিন্তু এই যে ছোটাছুটি করার জন্য কোনো এক্সট্রা হিটস নেয়নি, তাহলে চেঞ্জ ইন এন্ট্রপি জিরো, এটা তুমি বলতে পারবে না। এখান থেকে তো এন্ট্রপি স্ট্যাটিস্টিক্যাল ডেফিনেশনটা আমরা এনেছিলাম যে ডিকিউ ইজ ইকুয়াল টু জিরো। আর এগুলো সব আইডিয়াল গ্যাস, তাদের মধ্যে কোনো ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন বা রিপালশন ফোর্স কোনো কিছু নেই। এখানে ভ্যাকিউম, তাহলে গ্যাস যদি এক্সপান্ড করে, তাহলে অ্যাটমসফিয়ারিক প্রেসারের এগেইনস্টে সে ওয়ার্ক করছে না, নো অ্যাটমসফিয়ারিক প্রেসার ইজ দেয়ার। তাহলে যদি এক্সপান্ড করে, ছোটাছুটি করে, তাহলে কোনো এক্সট্রা ওয়ার্ক নিজেদের অ্যাট্রাকশন বা রিপালশন কাটিয়ে তাকে করতে হচ্ছে না, অ্যাটমসফিয়ারিক প্রেসারের এগেইনস্টেও তাকে কিছু ওয়ার্ক করতে হচ্ছে না। তাহলে ডিএস ইকুয়াল টু জিরো, তুমি এটা বলতে পারো না। ডিকিউ ইজ ইকুয়াল টু যদি জিরো হয়, তাহলে ডিএস ইজ ইকুয়াল টু জিরো, এটা বলতে পারো না। কেন বলতে পারি না? কারণ দিস ইজ দ্য ন্যাচারাল প্রসেস, ইররিভার্সিবল প্রসেস। তুমি যদি গ্যাস মলিকিউলগুলো ছেড়ে দাও এরকম করে, তাহলে এরকম হয়ে যাবে, বাট রিভার্স ইজ নট ট্রু। এটাকে পার্টিশন তুলে দাও, এরকম হয়ে গেল, তাহলে দিস ইজ ন্যাচারাল প্রসেস, ন্যাচারাল প্রসেস অ্যান্ড ইররিভার্সিবল প্রসেস। যে কোনো ন্যাচারাল অ্যান্ড ইররিভার্সিবল প্রসেস আমরা জানি এন্ট্রপি বাড়ে। তাহলে এন্ট্রপি এই প্রসেস থেকে এই প্রসেসে এন্ট্রপি বেড়েছে। এন্ট্রপি ইজ এ ডাইরেক্ট মেজারমেন্ট অফ র্যান্ডমনেস অর ডিসঅর্ডারনেস। তো ডিসঅর্ডারনেস বেড়েছে, তো সেই এন্ট্রপিটা কতটা চেঞ্জ হয়েছে এইটা বের করার জন্য, যেহেতু এখানে ইন্টারনাল এনার্জি কোনো চেঞ্জ হয়নি, তার টেম্পারেচার ছিল টি, ফাইনাল টেম্পারেচার হবে টি, নো চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি E1 ইকুয়াল টু U2, তার জন্য আমরা আইসোথার্মাল প্রসেসের হেল্প নিয়েছিলাম। আমরা বলেছিলাম যে দিস এক্সপানশন ইজ হ্যাজ আ সিমিলারিটি অ্যাজ ইন আইসোথার্মাল এক্সপানশন। যেরকম আইসোথার্মাল এক্সপানশন হয়, সেম এক্সপানশন এখানেও হয়। তো এটা ভলিউম যদি হয় V1, এর টোটাল যে এক্সপান্ড করার পরে যেটা ভলিউম, সেটা যদি বলি V2, তাহলে টোটাল চেঞ্জ ইন এন্ট্রপি, যদি কোনো একটা সিস্টেম বলি আমরা, এনি সিস্টেম, পিভিটি সিস্টেম আমরা ডিফাইন করি, তো কোনো একটা সিস্টেমকে যদি তুমি বলো V1 and T1, V1 and টেম্পারেচার T1, আর এখানে যদি সিস্টেম চেঞ্জ করি আমরা আরেকটা সিস্টেম,
তার ভলিউম যেটা টোটাল ভলিউম, সাপোজ ফাইনাল ভলিউম যেটা V2 and T2, এটা যদি নিউ সিস্টেম হয় তোমার কাছে, তাহলে এন্ট্রপি যেটা চেঞ্জ হবে S2 minus S1, that is delta S, equal to, in general, CV ln T2 by T1 plus R ln ওই V2 by V1। যেহেতু এখানে T1 আর T2 সমান, সুতরাং this term is 0, so it is R ln V2 by V1। আর যদি n মোল গ্যাস হয় তাহলে there is a n, আর 1 মোল যদি গ্যাস নিই আমরা তাহলে এটা RL nR ln V2 by V1। সো এই পরিমাণ এন্ট্রপি চেঞ্জ হয়। তো এইটা সেই আইসোথার্মাল প্রসেসের হেল্প নিয়ে আমরা বলি ইন দ্য ফ্রি এক্সপানশন দ্যাট চেঞ্জ ইন এন্ট্রপি ইজ দ্যাট nR ln V2 by V1। তো আমরা এই এক্সপ্রেশনটাকে আজকে ধরে নেবো, আমরা এটাকে হেল্প নেবো দিয়ে তারপর আমরা দেখবো যে কিভাবে ডেফিনেশন করা যায়। তো ফ্রম দ্য ফ্রি এক্সপানশন, সাপোজ যেটা V1 ছিল সেটা তোমার V, আর যেটা ফাইনাল ভলিউম সেটা ধরে নাও V2 ইকুয়াল টু 2V, ডাবল ভলিউম। তাহলে গ্যাস এক্সপান্ড করছে, এক্সপানশন, ফ্রি এক্সপানশনের কথা বলছি আমরা। তাহলে এন্ট্রপি চেঞ্জ যেটা S2 minus S1 ইকুয়াল টু, ফর্মুলা বলছে nR ln V2 by V1, and V2 মানে 2V, তো V আর V কেটে গেলে এটা থাকবে nR ln 2। n যেটা সেটা হচ্ছে নাম্বার অফ মোলস, and this is a macroscopic quantity. Number of moles and R macroscopically common, 1 mole, 2 mole, 3 mole, so this is macroscopic measurement. Microscopic measurement আমরা এটাকে চেঞ্জ করে নিতে পারি। This term is macroscopic, আর এটাকে মাইক্রোস্কোপিক মেজারমেন্ট নিয়ে যেতে পারি আমরা কিভাবে, ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট যেটা সেটাকে আমরা চেঞ্জ করি বোলজম্যান কনস্ট্যান্টের হেল্প নিয়ে। So this is equivalent to n k Boltzmann constant and ln2. nR equal to nR equal to capital N into kb. Capital N হচ্ছে microscopic behavior. This is the number of atoms. কতগুলো মোলস আছে এটা n বলছে, আর সেই মোলে কত অ্যাটমস আছে সেটা বলছে n. This is the number of atoms. So this term is microscopic. আর আমরা মাইক্রোস্কোপিক বিহেভিয়ারই পড়ছি স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সে, থার্মোডাইনামিক স্টেট কেমন, কে কোথায় বসেছে, তাদের অ্যারেঞ্জমেন্ট কত রকমের হতে পারে, মাইক্রোস্কোপিক বিহেভিয়ার করছি। এন্ড দিস দ্য বোলজম্যান কনস্ট্যান্ট। আর রিলেশন আমাদের জানা আছে যে বোলজম্যান কনস্ট্যান্টের সাথে এটা যদি 1 মোল নিই তাহলে এটা অ্যাভোগাড্রো সংখ্যা হয়ে যাবে। ফর দ্য 1 মোল অফ গ্যাস R is equal to অ্যাভোগাড্রো নাম্বার ইনটু kb। তো এই রিলেশন আমাদের আগে থেকেই জানা ফর দ্য 1 মোল। নাও n kb and ln2, n টাকে যদি 2 এর মাথায় আনি তাহলে এটা kb ln and 2 to the power n, log n ন্যাচারাল রুট। আর 2 to the power n যেটা সেটা আমরা পড়ে নিয়েছি আগে স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সের শুরুতেই আমরা পড়েছি, দিস ইজ দ্য নাম্বার অফ মাইক্রোস্টেপস, নাম্বার অফ অ্যারেঞ্জমেন্ট। তো এটা kb ln and this is ওমেগা। ওমেগা হচ্ছে ওই নাম্বার অফ অ্যারেঞ্জমেন্ট। যদি মনে হয় কোথা থেকে এলো তাহলে আবার প্রিভিয়াস দুটো ভিডিও, 3-4টে ভিডিও আছে এটা নিয়ে 2 to the power n সম্বন্ধে, তো ডিটেইলস দেওয়া আছে এটা নিয়ে। তো এন্ট্রপি যেটা স্ট্যাটিস্টিক্যাল ডেফিনেশন সেটাকে আমরা এইভাবে আমাদের, এটা অবশ্যই চেঞ্জ ইন এন্ট্রপি, বাট কোনো একটা ইকুইলিব্রিয়াম স্টেটের আমরা এন্ট্রপি ডিফাইন করতে পারি উইথ দ্য হেল্প অফ দিস ইকুয়েশন। এই যে ওমেগা যেটা থার্মোডাইনামিক প্রবাবিলিটি বা নাম্বার অফ মাইক্রোস্টেট যাই বলবো, তো ওমেগা ইজ এ ফাংশন of U, that is the total internal energy, volume V, and the number of particles, number of atoms. So entropy is also a function of U, V, and N. মানে যদি এগুলো চেঞ্জ হয়, টোটাল নাম্বার অফ পার্টিকেলস যদি চেঞ্জ হয় তাহলে এন্ট্রপি চেঞ্জ হবে। তার মানে দিস ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য কেমিক্যাল পোটেনশিয়াল। ইন্টারনাল এনার্জি যদি চেঞ্জ হয় তাহলে এন্ট্রপি চেঞ্জ হবে। সো দিস ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য টেম্পারেচার
অ্যান্ড ভলিউম যত বাড়বে তত র্যান্ডমনেস ডিসঅর্ডারনেস বাড়বে। তো এখান থেকে আইডিয়াল গ্যাস ইকুয়েশন আমরা বের করতে পারি। তো ওমেগা is the number of different microscopic states. Omega is the number of different microscopic states or microstates of the system compatible মানে সঙ্গতিপূর্ণ compatible with its macroscopic properties কি কি ম্যাক্রোস্কোপিক প্রপার্টিজ? ইউ, ভি এন্ড এন। ঠিক আছে, ইউ, ভি এন্ড এন এগুলো হচ্ছে ম্যাক্রোস্কোপিক বিহেভিয়ার। ভলিউম ম্যাক্রোস্কোপিকলি দিয়ে মাপতে পারো। নাম্বার অফ পার্টিকেলস, নাম্বার অফ অ্যাটমস, যেটা যদিও এটা ম্যাক্রোস্কোপিক, এটা হচ্ছে নাম্বার অফ অ্যাটমস হচ্ছে মাইক্রোস্কোপিক বিহেভিয়ার, বাট ইউ ক্যান ফাইন্ড ইট, ইউ ক্যান ফাইন্ড দ্য মোল নাম্বারস এন্ড মাস, ডিভাইড করলে তুমি এটা পেয়ে যাবে এখান থেকে। ঠিক আছে, মাস নাম কত মোলস আর এক একটা অ্যাটমের মাস কত, যদি তুমি সেটাতে হিসাব করতে পারো তাহলে তুমি এনটা সেই বিহেভিয়ারটা মাইক্রোস্কোপিক বিহেভিয়ার পাবে। তো এটা ম্যাক্রোস্কোপিক হিসেবে ডিল করা হচ্ছে এখানে। অ্যাকচুয়ালি মোলটা হচ্ছে ম্যাক্রোস্কোপিক আর এন যেটা সেটা হচ্ছে মাইক্রোস্কোপিক বিহেভিয়ার, দে আর ইন্টাররিলেটেড। তো আমরা এই ওমেগার এক্সপ্রেশন দেখবো, ফর্ম দেখবো, যে ওমেগা কি রকম আসছে, তার কি কি রেজাল্ট, স্ট্যাটিস্টিক্যালি কিভাবে এটা আইডিয়াল গ্যাস ইকুয়েশনকে স্যাটিসফাই করে, সেই সমস্ত জিনিসগুলো আমরা দেখবো। তাহলে আমরা কি করবো? we have to find the omega. So omega is the collection of every atomic coordinate. Omega is the collection of every atomic coordinate, মানে every atomic coordinate তাদের পজিশন, তাদের লোকেশন, এটা যে পজিশন কোঅর্ডিনেট স্পেস, পজিশন স্পেস বা কোঅর্ডিনেট স্পেস যা বলবো, পজিশন স্পেস। And every atomic momentum, this is momentum space. আর দুটোকে একসাথে কি বলি? ফেজ স্পেস। পজিশন স্পেস আছে, এভরি অ্যাটমস আছে, তো প্রত্যেকটি অ্যাটমের মোমেন্টাম আলাদা, তাদের ভেলোসিটি চেঞ্জ হচ্ছে, ম্যাক্সওয়েল ডিস্ট্রিবিউশন ল অনুসারে তাদের ভেলোসিটি ডিফারেন্ট ফর দ্য ক্লাসিক্যাল পার্টিকেলস। তো মোমেন্টাম স্পেসে তাদের মোমেন্টাম নিয়ে ডিল করবো। হ্যাঁ, এক একটা পার্টিকেলের তিনখানা করে মোমেন্টামের কম্পোনেন্ট পাবো, পিএক্স, পিওয়াই, পিজেড, আর এক একটা পার্টিকেলের তিনটা পজিশন পাবো আমরা, এক্স, ওয়াই এন্ড জেড, আর সেইটাকে মিশিয়ে দিয়ে এটাকে মিউ স্পেস বলি আমরা। আর ফর দ্য এভরি পার্টিকেল, এক একটা পার্টিকেলের জন্য যদি বলি, তাহলে এনখানা পার্টিকেলের জন্য এনটা পজিশন স্পেস, এনটা মোমেন্টাম স্পেস, তো তাদের আবার ডিফারেন্ট কম্পোনেন্ট পাবো, তিনটে করে। তো আমাদের কোঅর্ডিনেট সিস্টেম যেটা সেটা ইনক্রিজ করবে। হ্যাঁ, তো সেটা গামা স্পেস বলি আমরা, দিস ইজ দ্য 6 ডাইমেনশনাল স্পেস, দুটোকে মিলিয়ে। So we need to count the number of states in which we need to count the number of states in which every atomic coordinate lies inside the box of volume V. We need to count the number of states ক্যালকুলেশন করতে যাচ্ছি আমরা, কতগুলো নাম্বার অফ স্টেটস রয়েছে, সেই নাম্বারটাই হচ্ছে তার যে মাইক্রোস্কোপিক স্টেট বা আমাদের ওমেগা যেটা বলছি আমরা, মাইক্রোস্কোপিক স্টেট বা মাইক্রোস্টেটস বলছি, সেটা হচ্ছে ওমেগা। তো উই হ্যাভ টু কাউন্ট দ্য নাম্বার অফ স্টেটস ইন হুইচ এভরি অ্যাটমিক কোঅর্ডিনেট লাইজ ইনসাইড দ্য বক্স। যে ভলিউম আছে, যে ভলিউমে যে কন্টেনারের মধ্যে মলিকিউলস গুলো আছে, সেই কন্টেনার হচ্ছে তার লিমিটিং পজিশন, সেই পজিশনের ভেতরে তারা আছে। তাহলে যত তাদের পজিশন পাবো, তো সেই পজিশন গুলোকে তোমার অ্যাটমিক কোঅর্ডিনেট গুলোকে নিতে হবে যারা সেই ভলিউমের মধ্যে রয়েছে, এন্ড দ্য মোমেন্টা
are such that the sum of the individual kinetic energies adds up to U, total energy. ইন্ডিভিজুয়াল মলিকুলের তাদের প্রত্যেকটা মোমেন্টাম নিতে হবে, বক্সের মধ্যে যেটা যেটা পজিশন রয়েছে সেই পজিশন তুমি নাও, যত যত তাদের স্টেট হতে পারে, কেউ এক্সাইল স্টেট আছে, কেউ গ্রাউন্ড স্টেট আছে, কেউ বিভিন্ন এনার্জি নিয়ে আছে, তো তার ডিফারেন্ট ডিফারেন্ট লোকেশনস এন্ড ডিফারেন্ট মোমেন্টা নাও। প্রত্যেকটি মলিকুলস এর মোমেন্টাম সেম হবে তা না, মোমেন্টাম রেঞ্জ রয়েছে, দ্যাটস ওয়াই we need to calculate that in the momentum space. The individual momentum নিয়ে, আর momentum is directly associated with the kinetic energy because kinetic energy equal p square by 2m. তাহলে কাইনেটিক এনার্জি নাও, ইন্ডিভিজুয়াল অ্যাটমের মোমেন্টাম থেকে ইন্ডিভিজুয়াল কাইনেটিক এনার্জি পাবে, আর তারপরে অ্যাড সাব করো, সমস্ত কাইনেটিক এনার্জি গুলোকে যোগ করো, তাহলে টোটাল এনার্জি পাবে ইউ। ঠিক আছে, তাহলে আমরা একটা কাজ করছি, আমরা ফার্স্ট আমরা স্পেশাল কোঅর্ডিনেটস নিয়ে কাজ করব। মোমেন্টামটা নিয়ে পরে আসছি, প্রথমেই বলেছে উই হ্যাভ টু ফাইন্ড ওমেগা বা এক্সপ্রেশন ফর ওমেগা, কিভাবে পজিশন স্পেস বা কোঅর্ডিনেট স্পেস নিয়ে প্রথম কাজ করব, দেন তারপরে যে যে ওমেগাটা পাবো কিছু একটা টার্ম পাবো আমরা, তারপরে সেম তার মোমেন্টামের জন্য দেখবো, তাহলে আবার কিছু একটা টার্ম পাবো, ফাইনাল এক্সপ্রেশন তাদের যে প্রোডাক্ট সেটা সমান টোটাল ওমেগাটা আমরা বের করব। ঠিক আছে, তাহলে কি করবো আমরা, ফার্স্ট উই কনসিডার দ্য স্পেশাল কোঅর্ডিনেটস। লিখে দিচ্ছি, হ্যাঁ, যদি কোথাও মনে হয় যে লেখার দরকার আছে একটু ইয়ে করো, আইদার স্ক্রিনশট নেবে অথবা আমাকে বলে দেবে। তো ফার্স্ট স্পেশাল কোঅর্ডিনেটস, জাস্ট পজিশন নিয়ে আমাদের ডিল করব। এবার যেহেতু একটা অ্যাটম একটা পয়েন্ট লাইক, আমাদের ডেসক্রিপশন অনুসারে যে বক্স আমরা কথা বলছি তাতে এটা তোমার যদি কন্টেনার হয়, আর ইন্ডিভিজুয়াল গ্যাস মলিকিউলস গুলো একটা পয়েন্ট দিয়ে যদি আমরা রিপ্রেজেন্ট করি, তাহলে দ্য পজিশনস অফ দ্য অ্যাটমস আর পয়েন্ট লাইক। যদি আমরা এই নাম্বারটা ইকুয়েট করতে যাই যে কতগুলো পয়েন্ট যটা অ্যাটম আছে, যদি আমরা বলি সেই 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 নাম্বারটার আমাদের তার পজিশন, সেটা যদি বলি, তাহলে দ্যাট নাম্বার ইজ ইনফাইনাইট। ঠিক আছে, if we equate the number of possible positions of the number of points inside the volume V, the answer will be infinite no matter what the V is. তুমি সেলটাকে যত ছোট করে দাও, এটা ভি যেটা ছোট 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 যদি সেল করো, যে কতগুলো পজিশন তাদের রয়েছে, আর যদি সেই পজিশনটা অ্যাজ স্মল অ্যাজ পসিবল তুমি করতে পারো, তাহলে বলতে পারো নাম্বার অফ সেলস আর ইনফাইনাইট। হ্যাঁ, তাহলে আমরা কি করবো, আমরা একটা লিমিট করে দেবো, আমরা বলবো যে যত ছোট ছোট সেল করবো বা বক্স করবো মেন্টালি, সাম মেন্টাল কালেকশন ইজ কল্ড দ্য এনসেম্বল, তো আসো পরে সেটা, সাম মেন্টালি আমরা এটাকে টিনি সেলে ভাগ করে দেবো, আমরা এরকম করে ছোট 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 সেলে ভাগ করে দিলাম এরকম, বা কম্পার্টমেন্টসে ভাগ করে দিলাম, এবং এই যে এক একটা কম্পার্টমেন্ট, এই কম্পার্টমেন্টের ডাইমেনশন সেটাও আমরা ঠিক করে দেবো। আমরা ধরে নিলাম যে সাপোজ দ্য ডাইমেনশন ইজ এ, ডাইমেনশন অফ দ্য সেল, ডাইমেনশন অফ দ্য সেল মানে জাস্ট এই বক্সটা, হ্যাঁ, অর কম্পার্টমেন্ট ইজ এ। কোয়ান্টাম মেকানিক্স তুমি বুঝতে পারছো যে এ ইজ নাথিং বাট দ্য প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট এইচ ক্রস, তো আমরা ক্লাসিক্যালি আছি, তো ইট ইজ জাস্ট এ হিসেবে আমরা ডিনোট করব। তো দ্য ডাইমেনশন অফ দ্য সেল অর দ্য কম্পার্টমেন্ট ইজ এ, আর এর ভ্যালু কত ক্লাসিক্যালি, তো ক্লাসিক্যালি যখন বলবো তখন ক্লাসিক্যাল লেভেলে থাকবে, তো ম্যাক্সিমাম ওটা অ্যাংস্ট্রম পর্যন্ত, ম্যাক্সিমাম বা মাইক্রো পর্যন্ত গেলে সব থেকে ভালো। যদি আমরা কোয়ান্টামে ঢুকে যাই তাহলে সেটা অ্যাংস্ট্রমের থেকেও ছাড়িয়ে যেতে পারি, বা আরো প্ল্যাঙ্ক ডাইমেনশন হচ্ছে দ্য স্মলেস্ট ডাইমেনশন, তো তার অনেক উপরে আছি আমরা ক্লাসিক্যাল মেকানিক্সে যখন ডিল করবো। তো সাপোজ লিমিট করে 10⁻⁻6 মিটার, মাইক্রোমিটার অর্ডার রয়েছে আমরা, ঠিক আছে, মাইক্রন রেঞ্জে আমরা বিহেভিয়ার আলোচনা করছি, ক্লাসিক্যাল বিহেভিয়ার। আমরা সব ক্ষেত্রে এরকমই করি, যখন আমরা ইলেকট্রন একটা তারের মধ্যে দিয়ে কারেন্ট ক্যারি করছে, তখন যে লেভেলে আমরা কাজ করি, ক্লাসিক্যাল ইলেকট্রোডাইনামিক্স যে লেভেলে কাজ করি, তাতে কিন্তু ম্যাক্সিমাম মাইক্রো। যদি তুমি আরো ছোট চলে যাও তাহলে কিন্তু ডুয়াল প্রপার্টি পেয়ে যাবে, তখন ওয়েভ ফাংশন ওভারল্যাপ করবে, বেশ কিছু কন্ডিশন, তখন নতুন নতুন কোয়ান্টাম থিওরি চলে আসবে, তখন সবকিছু মডিফাই হবে, নিউটনস ল দ্য মোর ভ্যালিড দেয়ার। তো
ভলিউম ভি এক একটা ডাইমেনশন, আমরা যদিও এটা 3 ডাইমেনশন, এটা দিস ইজ দ্য 3 ডাইমেনশনাল কেস। সেলে ভাগ করেছি আমরা, তো একটা ডাইমেনশন যদি বলি এ, তাহলে টোটাল ভলিউম যেটা সেটা হবে এ কিউ, দ্য সেল ভলিউম অফ দ্য সেল ইকুয়াল টু এ কিউ। আর টোটাল যেটা ভলিউম সেটা তো ভি, ভি ইজ দ্য টোটাল ভলিউম। তাহলে এক একটা সেলের ভলিউম এ কিউ, টোটাল ভলিউম হচ্ছে ভি, তার নাম্বার অফ সেল উইল বি ভি বাই এ কিউ। সিম্পল কেস। টোটাল ভলিউম যদি ভি হয়, এক একটা সেলের ভলিউম যদি হয় এ কিউ, তাহলে ভি কে এ কিউ দিয়ে ভাগ করে দাও, তাহলে কতগুলো সেলস আছে। বা উল্টো করে তুমি বলতে পারো, সাপোজ তোমার এখানে 10,000 10 লক্ষ এখানে সেল আছে, তাহলে 10 লক্ষ ইন্টু ভি কিউ ইজ দ্য টোটাল ভলিউম ভি। ঠিক আছে? সো নাম্বার অফ সেলস ইকুয়াল টু ভি বাই এ কিউ, ইজ দ্য নাম্বার অফ সেলস। আর আমরা এটাকে মার্ক করতে পারি, আমরা দেখাতে পারি যে বিভিন্ন রকম সেল, সাপোজ নাম্বার অফ সেলস ইজ মার্কড বাই আই, আই চিহ্ন দিয়ে বলছি, আই আই এর মান 1, তার মানে কি 1 নাম্বার সেল, 2 নাম্বার সেল, 3 নাম্বার সেল এন্ড সো অন, 50 নম্বর সেল। প্রচুর সেল আছে, তো সেই সেলগুলোকে আমরা নাম দিচ্ছি। হ্যাঁ, সাপোজ 10 টু দি পাওয়ার 5, আমরা 10,000 সেল, 10,000 নাম্বার সেল চলছে এন্ড সো অন। কতগুলো সেল? ভি বাই এ কিউ সেল। সো লাস্ট নাম্বার উইল বি ভি বাই এ কিউ। আমরা লেভেল করে দিচ্ছি আমাদের যে নাম্বার অফ সেলস গুলোকে এইভাবে লেভেল করে দিচ্ছি। আর প্রত্যেকটা সেলে ডিফারেন্ট ডিফারেন্ট এনার্জি রয়েছে। যদি আমরা এইভাবে ডিনোট করি আই গুলোকে, তাহলে এটা 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 এইভাবে যদি সেলগুলোকে দেখায়, তাহলে লেট আস সে মিড পজিশন ইজ ডিনোটেড অ্যাজ আই, বা এনি আরবিট্রারি নাম্বার ইজ ডিনোটেড অ্যাজ আই। তাহলে যদি এনার্জি দিই আমরা এইভাবে এপসাইলন, তাহলে বিভিন্ন সেলের বিভিন্ন নাম্বার অফ এনার্জি রয়েছে এখানে। কোন একটা আয়ের যদি কথা বলি, কোন একটা মলিকুল যদি আমরা বলি এখানে একটা মলিকুল বসে আছে, সাপোজ আই ইজ ইকুয়াল টু 50, আর এই 50 তে একটা মলিকুল বসে আছে, তাহলে তার একটা এনার্জি রয়েছে। আবার যদি আমরা বলি আই ইজ ইকুয়াল টু 13, তাহলে এখানে তার একটা এনার্জি রয়েছে, সেই পজিশনে তার এনার্জি রয়েছে। তো দিস দ্য নাম্বার অফ সেলস, মানে ডিফারেন্ট ডিফারেন্ট লোকেশনসে ডিফারেন্ট ডিফারেন্ট লোকেশনসে মলিকিউলস রয়েছে, আর এদের রিঅ্যারেঞ্জমেন্ট ইজ পসিবল। এখানে একটা মলিকিউলস আছে, সে এখানে আসতে পারে, এ এখানে যেতে পারে, তাদের এনার্জি চেঞ্জ হচ্ছে, তাদের লোকেশন পাল্টাচ্ছে। তো যত রকমের অ্যারেঞ্জমেন্ট আমরা পাই, and that arrangement is called number of cells, যেটা সেটা হচ্ছে v by a q. So the number of arrangement for the n particles, for the n particles, total number of particles হচ্ছে n. So অতএব number of arrangement for the n particles is equal to compartment to the power n, that is the microscopic arrangement. এটা আমরা প্রিভিয়াস ক্লাসে করে এসেছি, আমরা কত কম্পার্টমেন্ট ফর্মুলা বা বক্স টু দি পাওয়ার n যা বলবো, বা সেল টু দি পাওয়ার কম্পার্টমেন্ট বা সেলস অর সেলস টু দি পাওয়ার n, এটা হচ্ছে নাম্বার অফ মাইক্রোস্টেট বা এদের অ্যারেঞ্জমেন্ট। ঠিক আছে, বহুবার করেছি আমরা, দুটো পার্টিকেলকে দুটো বক্সে ফেলে দিয়েছি, দুটো পার্টিকেলকে তিনটে পার্টিকেলকে দুটো বক্সে ফেলেছি, এবং চারটে পার্টিকেলকে দুটো বক্সে ফেলেছি, এবং সব ক্ষেত্রে আমরা মাইক্রোস্টেট ক্যারি করেছি, ক্যালকুলেশন করেছি, তাতে দেখেছি কম্পার্টমেন্ট টু দি পাওয়ার n ইজ দ্য নাম্বার অফ মাইক্রোস্টেট। ওই জন্য ওইটা বললে আমি আর সময় নষ্ট করছি না, আশা করি জানা আছে। আমাদের এখানে কম্পার্টমেন্টস অফ সেলস যেটা, সেটা আচ্ছা, যদি আমরা সিম্পল ভাবে ভাবতে চাই, তাহলে দুটো তোমার কাছে, হ্যাঁ, যে ফর এক্সাম্পল এ কয়েন ক্যান বি অনলি হেডস অর টেল, দ্যাট ইজ দ্য two possible states are available. Two possible states, that is the m is equal to 2. এবার যদি আমি 3 বার টস করে দিই, তাহলে টোটাল যে যতগুলো আমরা প্রবাবিলিটি পাবো, that equal to সাপোজ 2 to the power 3 and is equal to 8. তো 8 বার তুমি তার মানে রেজাল্ট পাবে। হ্যাঁ, 8 results will come out from this if we toss three of them. আবার যদি বলে যে তুমি যদি 42 ডাইস যদি ছোড়ো, if you throw 42 ডাইস, তাহলে তুমি পাবে 6 to the power 42। তো এটা আমি আলাদা করে আর বলছি না, এটা আগের লেকচারগুলো একটু দেখে নাও, তাহলে তুমি মাইক্রোস্টেটের হিসাবটা ওখান থেকে ডিটেলস করা আছে। বেশ, তাহলে
এবার যদি আমরা বলি যে কোনো একটা কন্টেনারে আচ্ছা আমাদের কম্পার্টমেন্টস কত হয়েছে, নাম্বার অফ সেলস কত হয়েছে, দিস ইজ দ্য কম্পার্টমেন্টস অর নাম্বার অফ সেলস, দ্যাট ইজ ভি বাই এ কিউ, সো ইট ইজ ভি বাই এ কিউ টু দি পাওয়ার n। এটা হচ্ছে সেই ওমেগা, জেনারেল এক্সপ্রেশন ফর দা ওমেগা। এবার তুমি যদি ভলিউম স্পেসিফাই করে দাও, ইনিশিয়াল কেস তো ফ্রি এক্সপানশনের আগে সবাই বাঁদিকে v1 ভলিউমে ছিল, তো v1 বাই a কিউ টু দি পাওয়ার n ইজ দা ওমেগা, আর সেটাকে ওমেগা 1 বলে দিচ্ছি আমরা, ঠিক আছে। So if বা when ফ্রি এক্সপানশনের কেস মনে রাখতে হবে, আমাদের পুরোটাই ফ্রি এক্সপানশনের কেস চলছে। So when the gas is restricted by the partition এই পার্টিশন কথাটা স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সে খুব ইম্পর্টেন্ট। আমরা এক দুদিন পরই পার্টিশন ফাংশন পড়বো আবার। তো রেস্ট্রিকশন পার্টিশন, যত রেস্ট্রিকশন পাবো গ্যাস মলিকিউলসগুলো তত তার প্রবাবিলিটির উপর আমি রেস্ট্রিকশন চাপাচ্ছি, মানে কনস্ট্যান্ট ইম্পোজ করছি। তো কি কি কেস হবে না হবে সেগুলো আরো ডিটেলস আমরা জানবো। আপাতত জাস্ট এই পার্টিশন কথাটা একটু কেয়ারফুলি নোট করবে। তো when the gas is restricted by the partition to volume v1 and each of the n atoms has v1 by a cube possible cell location তাহলে অতএব ওমেগা 1 ইকুয়াল টু v1 by a cube টু দি পাওয়ার n, এটা হচ্ছে ওমেগা ফর দ্য ফার্স্ট কেস। যদি এন্ট্রপি ডিফাইন করতে চাও তুমি এই কেসের জন্য, তাহলে অতএব s1 ইকুয়াল টু k means Boltzmann constant, so k ln omega মানে v1 by a cube to the power n, আর এটা হচ্ছে n k ln v1 by a cube. This is the entropy. Now after the free expansion, S2 volume is V2. Okay, after free expansion volume is V2, that is a double of initial volume. ধরে নিতে পারো S2 equal to KB ln same V2 by a cube to the power n. n molecules are there, শুধু ভলিউমটা বেড়েছে। তাহলে এটা হচ্ছে n KB and ln V2 by a cube. তাহলে ইনিশিয়াল এন্ট্রপি ইজ ফিক্সড। ফাইনাল এন্ট্রপি যেটা আমরা এখন কিন্তু এই যে এন্ট্রপি ফর্মুলা যেটা আমরা ফ্রি এক্সপানশনের এন্ট্রপি বের করছি, আগে একটা ফর্মুলা দিয়ে বের করেছি যেখানে স্ট্যাটিস্টিক্যালি আমরা থার্মোডাইনামিক্যালি আমরা আইসোথার্মাল প্রসেসের হেল্প নিয়ে এন্ট্রপি বের করেছি, আর তার রেজাল্ট বেরিয়েছে কত, সেটা তার রেজাল্ট বেরিয়েছে k ln 2 to the power n, এটা বেরিয়েছে চেঞ্জ ইন এন্ট্রপি। হ্যাঁ, এরকম বেরিয়েছে। তো আমরা কিন্তু এখন কিন্তু স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সের হেল্প নিয়ে করছি, আমি কিন্তু কোথাও এখন আর থার্মোডাইনামিক্যালি বের করছি না, আমরা ওমেগা বের করেছি, ওমেগা 1 ওমেগা 2 বের করেছি, তারপরে এন্ট্রপি চেঞ্জ বের করবে। হ্যাঁ, এবার এই এক্সপ্রেশনে একটা সমস্যা রয়েছে, সেটা হচ্ছে ওমেগার বা এস এর যেটা এক্সপ্রেশন S1 আর S2 দুটোতেই দেখতে পাচ্ছি যে বাকি যে নাম্বারগুলো আছে তারা ঠিক আছে, নাম্বার অফ পার্টিকলস অ্যাটমস যদি বাড়ে এন্ট্রপি বাড়বে, ঠিক আছে। বোলজম্যান কনস্ট্যান্ট ইউনিভার্সাল কনস্ট্যান্ট, সেটা কনস্ট্যান্ট হিসেবেই রয়েছে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। নাও ln v1 বাই a কিউ, v1 হচ্ছে ভলিউম, তো ভলিউম বাড়লে এন্ট্রপি বাড়বে, তাতে অনেক জায়গা পাবে, অনেক অ্যারেঞ্জমেন্ট পসিবল। তো নাম্বার অফ অ্যারেঞ্জমেন্ট যত রকম ভাবে তুমি ওয়ে করতে পারো, দ্যাট প্রসেস ইজ ন্যাচারাল, এবং এন্ট্রপি বাড়বে ভলিউম বাড়লে। বাট ইট ডিপেন্ডস অন দ্য একিউব, এটা যে সঙ্গতিপূর্ণ নয়। কিভাবে? যে সেল সাইজ যেটা এন্ট্রপি ডিপেন্ডস অন দ্য সেল সাইজ, এটা কি করে হতে পারে? তুমি তো সেল সাইজটাকে নিজে চুজ করেছো, as long as the volume is constant
এন্ট্রপি শুড নট ডিপেন্ড অন দ্য সেল সাইজ। ঠিক আছে, মানে তোমার কাছে এটা ভালো, এটা হচ্ছে S2, আমার S2, তোমার কাছে এটা একটা ভলিউম আছে, ভলিউম ইজ ফিক্সড। নাও তুমি সেল সাইজটাকে এরকম করেছো ক্লাসিক্যালি, এটা তোমার সেল সাইজ। আবার তুমি নিজে লিমিট করেছো, লিমিটিং যেটা এ ভ্যালু যেটা সেটা তুমি চুজ করেছো, দ্যাট ইজ এ মাইক্রোমিটার অর্ডারে চুজ করেছো। আর সেল সাইজ যদি আমি চেঞ্জ করে দিই এটা, তাতে কি এই সেলস তো এখানে নেই, কিছু গ্যাস মলিকিউলসকে এন নাম্বার অফ মলিকিউলস আর দেয়ার এন্ড হিয়ার অলসো এন নাম্বার অফ মলিকিউলস আর দেয়ার, তুমি তো পার্টিশন দিতে পারছো না, তুমি তো ইমাজিনারি পার্টিশন দিতে পারো, দ্য পার্টিশন ইজ ইমাজিনারি। গ্যাস মলিকিউলস ভলিউম ম্যাক্রোস্কোপিক্যালি যেটা তুমি মেজার করতে পারছো, কিন্তু এর ভেতরে কতগুলো সেল আছে সেটা তুমি মেজার করতে পারছো না। সেটা তুমি ফর্মুলা থেকে তুমি বের করছো কোয়ান্টাম মেকানিক্যালি, বা তুমি কোয়ান্টাম মেকানিক্যালি না যত ক্লাসিক্যাল মেকানিক্স অনুসারে তুমি কিন্তু এটা প্ল্যাঙ্ক কনস্ট্যান্টও বলতে পারো না। তো এটা ঠিক আছে, ভলিউম কনস্ট্যান্ট, নাম্বার অফ মলিকিউলস তাদের ডিফারেন্ট ডিফারেন্ট অ্যারেঞ্জমেন্ট আছে, সব পসিবল। কিন্তু তুমি সেল নাম্বারটাকে ছোট ধরলে নাকি বড় ধরলে তাতে এন্ট্রপি কি এসে যায়? নাম্বার অফ মলিকিউলস আছে, টোটাল ভলিউম আছে, টেম্পারেচার, ফ্লেভার, ইন্টারনাল এনার্জি সবকিছু ফিক্সড আছে, এটার সাথে এটা কোনো ডিফারেন্স নেই। তো তুমি একবার বলেছো ছোট ছোট সেল তুমি ধরে নিয়েছো এ, আরেকবার তুমি বড় বড় সেল ধরেছো, তাহলে বলা হচ্ছে এখানে এন্ট্রপি যেটা, যেখানে বড় বড় সেল তার এন্ট্রপি মান কম, আর এখানে এন্ট্রপি মান বেশি। এটা কি নির্ভর করা উচিত ছিল? ঠিক আছে, এটা কি কোয়ান্টাম মেকানিক্স যদি হয় তাহলে তুমি সেল সাইজ মেনশন করে দিয়েছো সব ক্ষেত্রেই, সেটা প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের ডাইমেনশনে চলে আসছে, তো সেটা তোমাকে ওই লেভেলই তোমাকে থাকতে হবে। এই ক্লাসিক্যাল মেকানিক্সে কতটা পার্টিশন তুমি দেবে, ম্যাক্রোস্কোপিক্যালি তুমি সেল সাইজ মাপতে পারছো, ভলিউম মাপতে পারছো, নাম্বার অফ পার্টিকেলস মাপতে পারছো, কত মোলস দিয়ে কতগুলো আছে, মাস কত তার এন পেয়ে যাচ্ছ, প্লাস টেম্পারেচার মাপতে পারছো, প্রেসার মাপতে পারছো, ভলিউম মাপতে পারছো, সবকিছু তুমি মেপে নিতে পারছো। এন্ট্রপি ইজ ফিক্সড এন্ড এন্ট্রপি শুড নট চেঞ্জ উইথ টাইম, তাই না? তাহলে কিভাবে কিভাবে এটাকে তুমি চেঞ্জ করবে? সাপোজ সেল সাইজ তুমি ডাবল করে দিয়েছো, এখানে যেটা সেল সাইজ ছিল এ, আর এখানে যেটা সেল সাইজ ছিল বা এটা এ কিউব, এখানে যেটা সেল সাইজ ছিল দ্যাট ইজ 2a কিউব। এটা কি এন্ট্রপি কি ইফেক্ট করবে? করা উচিত কি করা উচিত নেই, কে বলবে? ফর্মুলাতে কি বলছে? কিছু গ্যাস মলিকিউলস একটা কন্টেনারে ভরা আছে, আমরা নাম্বার অফ মাইক্রো স্টেটস বের করছিলাম, তার থেকে এন্ট্রপি বের করলাম, তাতে দেখলাম সেল সাইজ যেটা সেটার উপরে এন্ট্রপি ডিপেন্ড করছে। এটা কি ডিপেন্ড করা উচিত? তুমি তো ইমাজিনারি কিছু পার্টিশন দিয়েছো, তুমি কিছু ঘর এখানে দেখেছো, এই যে একটা একটা করে সেল এরকম, এখানে কিছু সেল আছে, বাট সেল সাইজটা তুমি একটু বড় দেখেছো, এখানে সাম মাইক্রো 10⁻⁶, আর এখানে সাপোজ চেঞ্জ করে দাও, সাপোজ জাস্ট 2 × 10⁻⁶, বা 5 জাস্ট 10 × 10⁻⁶, ঠিক আছে, এটা অর্ডার চেঞ্জ হয়ে গেল, 10⁻⁶ আর 10 × 10⁻⁶, তো কি হবে? চেঞ্জ হয়ে যাবে। একই নাম্বার অফ মলিকিউলস, গ্যাস মলিকিউলস তারা ছোটাছুটি করছে, এখানেও ছোটাছুটি করছে, এখানেও ছোটাছুটি করছে, কতগুলো সেল ধরেছো সেটা তুমি কি করে জানবে? as long as the temperature and volume is fixed, it should not depend on the entropy, মানে করা উচিত নয়, কিন্তু এক্সপ্রেশন আছে। তাহলে কি করে রিমুভ করবো কেউ বলতে পারবে? কিভাবে এই ডিপেন্ডেন্সিটাকে রিমুভ করা যায়, যে সেল সাইজটাকে কিভাবে অ্যাভয়েড করা যায়? হাউ ক্যান উই অ্যাভয়েড দ্যাট? এনি আইডিয়া? সেল সাইজ কে অ্যাভয়েড না, বেশ বলে দিই। তো দুটো এক্সপ্রেশন যদি খুব কেয়ারফুলি লক্ষ্য রাখো, এটার জন্য কালকের লেকচারটা ইম্পর্টেন্ট ছিল, প্রতিটি লেকচারই ইম্পর্টেন্ট, কিন্তু আমার লেকচার একটু লেন্দি হয়তো, তো হয়তো অনেকটা শুনে ক্লান্ত হয়ে যায় আর দেখে না শেষ পর্যন্ত, কিন্তু প্রতিটি জায়গায় কিন্তু ইম্পর্টেন্ট। তো S1 ফাইনাল স্টেটে যেটা এন্ট্রপি পেলাম আমরা, সেটা হচ্ছে n k ln v1/a, আর হ্যাঁ, আর S2 সেটা হচ্ছে n k v2/aq, এটা ছিল। যদি তুমি এটা 2a কিউব করে দাও, যদি এটা ভলিউম সেলের সাইজ বাড়াও, তাহলে কি হচ্ছে অ্যাকচুয়ালি? এখানে লগ রয়েছে, এটা খুব কেয়ারফুলি দেখতে হবে। স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সের সব ফর্মুলাতে একটা করে লগ রয়েছে, তাহলে এটা যদি তুমি লগ অফ, যদি এটা একটা সাপোজ a কিউব আর একটা সাপোজ লগ অফ 2a কিউব, এরকম, এটা কি?
এটা অ্যাকচুয়ালি ln2 মানে ইনভার্স আছে, আমি ইনভার্সটাকে ইগনোর করছি, ln2 প্লাস ln2, আর ln2 ইজ কনস্ট্যান্ট। তার মানে যদি তুমি সেল সাইজ দ্বিগুণ করে দাও, 2 করে দাও, তাহলে এখানে জাস্ট একটা কনস্ট্যান্ট পেয়ে যাবে, একটা কনস্ট্যান্ট চলে আসবে তোমার। সেম সেম অ্যাজ দ্য পোটেনশিয়াল। পোটেনশিয়ালের ক্ষেত্রে কি হয়, কোন একটা চার্জ, কোন একটা জায়গার পোটেনশিয়াল তোমাকে বলা হলো ভি, ভি ইকুয়াল টু সাম 5 ভোল্ট। কোথা থেকে মাপা হয়েছে? গ্রাউন্ড লেভেল থেকে মাপা হয়েছে, তোমাকে বলে দেয়নি তো। তাহলে কোন একটা জায়গার পোটেনশিয়াল ইজ নট ইউনিকলি ডিফাইন্ড, আদার্স পোটেনশিয়াল কত, কোন জায়গা থেকে তুমি মেপেছো, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কেস। যদি সেই জায়গাটা পোটেনশিয়াল 0 হয়, তাহলে তার রেসপেক্ট এখানে 5 ভোল্ট। যদি তুমি 3 ভোল্ট থেকে মেপে থাকো, তাহলে ডিফারেন্স ইজ ভাইটাল। হ্যাঁ, পোটেনশিয়াল, কোন একটা জায়গার পোটেনশিয়াল ততটা হেল্পফুল নয়। ঠিক সেরকম কোন একটা স্টেটের এন্ট্রপি ইজ নট ভাইটাল, চেঞ্জ ইন এন্ট্রপি ইজ ভাইটাল। কতটা সিস্টেমের এন্ট্রপি চেঞ্জ হচ্ছে। তাহলে এই সিস্টেমে যদি তুমি সেল সাইজ বাড়াও, তাহলে কি হবে, লগ আছে যেহেতু, সুতরাং এই লগ অফ 1/2 যেটা সেটা একটা কনস্ট্যান্ট দেবে তোমাকে। তার মানে রেফারেন্স লেভেল ইজ চেঞ্জ, কোন জায়গা থেকে তুমি মাপছো সেই লেভেল ইজ চেঞ্জ। এটা টোটাল এনার্জিকে ইফেক্ট করবে না। টোটাল এনার্জি, কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি, এরকম আমরা ডিফাইন করি, ইকুয়াল টু k2 প্লাস u2। তো ইট ইজ কনস্ট্যান্ট, কাইনেটিক এনার্জি প্লাস কনজারভেশন অফ ল মেইনটেইন করে। তুমি পোটেনশিয়াল থেকে যদি তুমি বলো যে আমার পোটেনশিয়াল u1 নয়, আমার পোটেনশিয়াল u1 প্লাস c, তাহলে এখানেও u1 প্লাস c, u2 প্লাস c, তাহলে c আর c কেটে যাবে, তো k1 প্লাস u1 ইকুয়াল টু k2 প্লাস u2। ঠিক আছে, কোন রেফারেন্স লেভেল, যে রেফারেন্স লেভেল থেকে তুমি চুজ করেছো সেই রেফারেন্স লেভেলটা দুটো কেসের ক্ষেত্রেই হবে। তুমি কোন একটা পোটেনশিয়াল 0 লেভেল থেকে চুজ করলে, আর একটা পোটেনশিয়াল 5 ভোল্ট থেকে চুজ করছো, তাহলে হবে না। যেমন গ্র্যাভিটির ক্ষেত্রে এটা পৃথিবী, এখানে একটা বস্তু রয়েছে, তা তুমি বলছো এর হাইট h, তাহলে পোটেনশিয়াল mgh। কোথা থেকে মাপলে? এটাকে 0 ভোল্ট চুজ করেছো, 0 ভোল্ট চুজ করেছো, h উচ্চতায় আছো, তাহলে পোটেনশিয়াল mgh। কিন্তু আবার একটুখানি পরেই তুমি বলছো এই জায়গার পোটেনশিয়াল -gmm/r, তাহলে আবার নেগেটিভ হয়ে গেল। পোটেনশিয়াল পজিটিভ তো হলোই না, ফর্মুলাও পুরো চেঞ্জ, আবার নেগেটিভ চলে এলো। এখানে পোটেনশিয়াল আলাদা। এই যে -gmm/r এর রেফারেন্স লেভেল কোথায়? আর যদি ইনফিনিটি হয় তবে পোটেনশিয়াল 0। ঠিক আছে, আর যদি ইনফিনিটি হয় তাহলে সেন্টার থেকে যে ডিসটেন্স, তুমি ইনফিনিটিতে আছো বহু দূরে, তাহলে ও উপরে এইখানে পোটেনশিয়াল 0, আর তুমি এই দিক থেকে মাপছো, তার জন্য এ মাপছো ওই দিক থেকে তাই পজিটিভ, ও মাপছো এই দিক থেকে তাই নেগেটিভ। তো তাতে কিছু এসে যায় না, টোটাল এনার্জি উইল বি কনস্ট্যান্ট। কোন লেভেলটা তুমি চুজ করেছো পোটেনশিয়ালে যদি গ্রাফ আঁকো তুমি, তাহলে সেটা এরকম টাইপের একটা কিছু হবে। তো তুমি অরিজিন তোমার এইটা, নাকি অরিজিনটা তুমি নিচে শিফট করে দেবে এরকম, তাহলে তোমার এইটা পোটেনশিয়াল পজিটিভ। আর যদি এখানে অরিজিন চুজ করো তাহলে ইট ইজ নেগেটিভ। ঠিক আছে, এন্ট্রপি হচ্ছে সেরকম। এন্ট্রপি এবং যে সমস্ত থার্মোডাইনামিক পোটেনশিয়াল আছে সবাই, তাদের যে কোনো একটা স্টেটে তাদের ভ্যালু কি, দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট, চেঞ্জ ইজ ইম্পর্টেন্ট। তাহলে আমরা চেঞ্জই বের করবো, চেঞ্জ যখন বের করবো তখন তুমি ইগনোর করতে পারবে সেল সাইজ। তাহলে the changes in S, the changes in S, that is delta S, will be unaffected, by varying A, just as constant to the potential energy does not affect the application of conservation of total energy. K1 plus U1 plus C or not equal to K2 plus U2 plus C or not. You can choose C is equal to 0 or 1 or 2. এমন পোটেনশিয়াল এনার্জি তুমি চুজ করো, যদি ইলেকট্রিক ফিল্ড হয় তাহলেও তাই। পোটেনশিয়াল এনার্জি এমন চুজ করো যাতে করে ইলেকট্রিক ফিল্ডের কোনো গ্রেডিয়েন্ট নাও, পোটেনশিয়ালের মাইনাস গ্রেডিয়েন্ট নাও। তো যদি কনস্ট্যান্ট নাও তাহলে গ্রেডিয়েন্ট অফ দ্যাট কনস্ট্যান্ট উইল বি 0, সেম ইলেকট্রিক ফিল্ড দেবে তোমার সেই জায়গায়। আর যদি এমন কোনো পোটেনশিয়ালে চুজ করতে পারো যার গ্রেডিয়েন্ট 0, নট কনস্ট্যান্ট, পোটেনশিয়ালের যেটা ভ্যালু সেটা যে তার সাথে তুমি কোনো কনস্ট্যান্টকে অ্যাড করতে পারো, দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট। গ্রেডিয়েন্ট অফ সেই ফাংশনটা যেন 0 হয়, তবে তুমি ইলেকট্রিক ফিল্ড
যে কোনো পোটেনশিয়ালের জন্য, মানে ঠিকঠাক পোটেনশিয়ালের জন্য তুমি ইলেকট্রিক ফিল্ড সেই জায়গায় পেতে পারো। সেম ফর দা ম্যাগনেটিক ভেক্টর পোটেনশিয়াল এন্ড এটসেট্রা। বেশ, তো এবার তাহলে এইটা যেটা বেরোলো আমাদের, সেটা হচ্ছে যে চেঞ্জ ইন এন্ট্রপি, যেটা বেরোচ্ছে সেটা হচ্ছে আমাদের ফার্স্ট স্টেটের জন্য এন্ট্রপি হচ্ছে এটা S1, সেকেন্ড স্টেটের জন্য এন্ট্রপি হচ্ছে S2। সো S2 মাইনাস S1 ইকুয়াল টু এটা মাইনাস এটা। কিন্তু আরেকটা প্রবলেম রয়েছে, সেটা হচ্ছে আমরা শুধুমাত্র স্পেশাল, আমরা তো চেঞ্জ ইন এন্ট্রপি বের করতে যাচ্ছি আমাদের যেটা ফ্রি স্পেস, ফ্রি এক্সপানশন, সেই ফ্রি এক্সপানশনের জন্য আমরা চেঞ্জ ইন এন্ট্রপি বের করতে যাচ্ছি। আর সেই এন্ট্রপিটা যেন সেই ফর্মুলাটা মেনে চলে, সেই কে, যেটা কে ln 2 এই ফর্মুলা যেন মেনে চলে, সেটা আমরা বের করতে যাচ্ছি স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সে হেল্প নিয়ে। তাহলে আমরা কি করলাম, আমরা স্পেশাল কোঅর্ডিনেটে হেল্প নিলাম। এবার কি করব, এবার আমরা দেখব যে আমাদের স্টেট অফ দ্য অ্যাটম ইজ নট গিভেন বাই জাস্ট ইটস লোকেশন। কোনো একটা অ্যাটমের যেটা লোকেশন, সেটা তো শুধুমাত্র তার স্টেট বোঝাচ্ছে না, তার স্টেটটা তার পজিশন অ্যাজ ওয়েল অ্যাজ ইটস মোমেন্টাম, দুটো একসাথে বোঝাতে হবে তোমাকে, তবেই সেটা মোমেন্টাম স্পেসে বা ফেজ স্পেসে তোমাকে মোমেন্টাম স্পেস এন্ড কোঅর্ডিনেট স্পেস বা টোটাল সেটাকে ফেজ স্পেস বলা হবে। তো সেই ফেজ স্পেসে তোমাকে কাজ করতে হবে। তাহলে কি the state of the atom, the state of the atom is not given by its location, but also its momentum p. Momentum is a vector quantity. তাহলে কি, তাহলে এভরি যে ওমেগা আমরা বের করেছি, যে থার্মোডাইনামিক প্রবাবিলিটি আমরা বের করেছি ওমেগা, ফর দ্য এভরি পার্টিকেল ইট শুড মাল্টিপ্লাই বাই এ ফ্যাক্টর ওমেগা পি and it is a function of internal energy। ঠিক আছে, মানে আগে যেটা বের করেছি ওমেগা, মানে এভরি ক্যালকুলেশন ইন দ্য অ্যাবাভ শুড মাল্টিপ্লাই বাই এ ফ্যাক্টর ওমেগা পি। ওমেগা পি কি, ওমেগা পি হচ্ছে দ্য কাউন্টস অফ নাম্বার অফ মোমেন্টাম স্টেটস ওপেন টু দ্য গ্যাস। ওমেগা পি কি, দ্য কাউন্টস, যেমন আমরা স্টেট কাউন্ট করলাম পজিশনের জন্য, ঠিক সেরকম মোমেন্টাম স্টেট কাউন্ট করছি আমরা, দ্য কাউন্টস অফ number of momentum states, number of momentum states open to the gas at a given value of internal energy U। তাহলে কি করব, আমরা আবার ছোট ছোট ভাবে ডিভাইড করে করে যাব। again we have to divide the possible atomic momenta into the cell of some size। ঠিক আছে, যেমন আমরা স্পেশাল সাইজ করলাম, এবং সেই সাইজের উপর ইন্ডিপেন্ডেন্ট হবে। যেমন স্পেশাল সাইজটাকে আমরা এ দিয়ে ডিনোট করলাম এবং দেখলাম যে ডিফারেন্স ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ এ। সুতরাং আমরা মোমেন্টাম স্পেসটাকেও যদি এইভাবে কাউন্ট করে করে যাই, তাহলে ইট শুড ডিপেন্ড অন দ্য ভ্যালু অফ, সাপোজ এটা বি যদি বলি আমরা, সেটা ইন্ডিপেন্ডেন্ট অফ বি। যতক্ষণ পর্যন্ত ফিক্সড এনার্জি থাকবে ততক্ষণ পর্যন্ত তুমি এই কনক্লুশনে আসতে পারো। তাহলে আমরা একটা ফর্মুলা, আমরা আগে কি দিলাম, আমরা আগে দেখলাম যে ওমেগা দা স্ট্যাটিস্টিক্যাল প্রবাবিলিটি যেটা, বা নাম্বার অফ মাইক্রোস্টেজ যেটা, সেটা আগের ডেফিনেশন অনুসারে যেটা ছিল সেটা হচ্ছে ভি বাই এ কিউব টু দি পাওয়ার এন, এটা ফর দ্য স্পেশাল কোঅর্ডিনেটস পার্টস, এন্ড ফর দ্য মোমেন্টাম স্পেস ইউ হ্যাভ ইনটু ওমেগা পি এন্ড ইউ। তাহলে এটা স্পেশাল কোঅর্ডিনেট, এটা মোমেন্টাম স্পেস কোঅর্ডিনেট, আর দুটোকে একসাথে মিলে তুমি ফেজ স্পেসে চলে এসছো। ঠিক আছে, তাহলে এস কত, এটা হচ্ছে অ্যাকচুয়াল ওমেগা। আমরা ওমেগা পি এর ক্যালকুলেশন করবো না এই মুহূর্তে, করবো না বলবো না, একটু পরে করতে পারি, কিন্তু এই মুহূর্তে আমাদের দরকার নেই। কেন দরকার নেই সেটা বলছি আমরা। তো নাও এস ইকুয়াল টু এস ইজ এ ফাংশন অফ কি, এস ইজ এ ফাংশন অফ ইউ এন্ড ভি। আমরা আলাদা করে আর এনটাকে লিখছি না, কারণ আমাদের যেটা ফ্রি এক্সপানশন ছিল, এখানে মলিকুলস গুলো প্রথমে ছিল এরকম, আর তারপরে সবাই
এখানে 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 ছুটে গিয়েছে। তো টোটাল নাম্বার অফ মলিকুলস হিয়ার এন হিয়ার অলসো ইজ এন, তো ইট ইজ ফিক্সড। কিন্তু এসব ভলিউম চেঞ্জ হয়েছে, ইন্টারনাল এনার্জি কনস্ট্যান্ট, ফর দ্যাট কেস ইন্টারনাল এনার্জি ইজ ইউ, ওই জন্য আমরা এটাকে ইজ এ ফাংশন অফ ইউ বলে এটাকে লিখেছি। তো এস ইজ ইকাল টু কি বললাম ফর্মুলা, কে এলএন ওমেগা, এটা হচ্ছে ফর্মুলা। তাহলে ইকুয়াল টু কে এলএন, আর ওমেগার জায়গায় আমরা বসাবো এটাকে, তাহলে এটা হচ্ছে আমার ভি বাই এ কিউব হোল টু দি পাওয়ার এন ইন্টু ওমেগা পি, and omega p is a function of energy, internal energy. এবার log a ইন্টু log a বি আছে, তার log a প্লাস log b, তার মানে এটা হচ্ছে তোমার এখান থেকে n বেরিয়ে আসে, তো k n ln v বাই a কিউব, দেখা যাচ্ছে তো উপরটা নিচেটা যদি ঢেকে যায় আমাকে অবশ্যই জানাবি কিন্তু, হ্যাঁ, প্লাস k ln omega p function of u, সিম্পল, log a প্লাস log b, তাহলে k n ln v বাই a কিউব প্লাস k ln omega p u, এটা হচ্ছে কোন একটা স্টেটের এন্ট্রপি। এবার ভলিউম ফিক্স করে দাও, ইন্টারনাল এনার্জি ফিক্স করে দাও, সো দিস ইজ দ্য এন্ট্রপি অফ দ্য স্টেট, হ্যাঁ, আপ টু এ কনস্ট্যান্ট অবভিয়াসলি, যে তুমি এখানে এখানে ওমেগা পি ধরেছো বা এখানে এ ধরেছো, বা এটা যদি ভাঙো তাহলে একটু সেল সাইজ অনুসারে এটাও ভাঙতে পারো তুমি, বাট দ্যাট শুড চেঞ্জেস ইন্ডিপেন্ডেন্ট অফ দ্যাট। তো আপ টু এ কনস্ট্যান্ট দিস ইজ দ্য এন্ট্রপি অফ দ্য স্টেট, ফিক্সড। ওই জন্য আমরা বলি কোন একটা স্টেটের এন্ট্রপি ইজ নট ফিক্সড, কারণ তুমি তুমি এই স্ট্যাটিস্টিক্যাল ডেফিনেশন থেকে পরিষ্কার বুঝতে পারছো এটা সেল সাইজের উপর ডিপেন্ড করছে। এটা আর সেল সাইজটাকে যদি তুমি চেঞ্জ করে দাও 1 দ্বিগুণ 3 গুণ 4 গুণ করো, তাহলে একটা করে কনস্ট্যান্ট অ্যাড হয়ে যাবে। এবার কোন কনস্ট্যান্ট থেকে তুমি মেজার করছো, কোন সেল সাইজ থেকে তুমি মেজার করছো, সেটা যদি বলে দাও তাহলে এন্ট্রপি অফ দ্য স্টেট ইজ ফিক্সড, দ্যাট ইজ দ্য ইকুইলিব্রিয়াম এন্ট্রপি। সেই স্টেটটা তার ইকুইলিব্রিয়াম আছে, এটা যখন পার্টিশন দেওয়া আছে তখন এই স্টেটের একটা ইকুইলিব্রিয়াম পজিশন। তুমি যদি 1 ঘন্টা পরের ভলিউম মাপো বা আমাদের প্রেসার মাপি বা আমাদের যা যা কাউন্ট দরকার আমার ইন্টারনাল এনার্জি প্রেসার সব কিছু মাপি, সেমই পাবো। 1 ঘন্টা পরে কিছু চেঞ্জ হয়ে যাবে না, দ্যাট মিন্স দ্যাট ইজ দ্য ইকুইলিব্রিয়াম স্টেট। আর ইকুইলিব্রিয়াম স্টেট যদি হয় তাহলে এন্ট্রপি শুড নট চেঞ্জ উইথ টাইম। যে ফর্মুলা ইউজ করবে তুমি এন্ট্রি মাপার জন্য স্ট্যাটিস্টিক্যালি অর থার্মালি, যদি টিডিএস ইকুয়েশন ইউজ করো তাহলে এন্ট্রপি পেয়ে যাবে, আর যদি আমাদের এই ফর্মুলা ইউজ করো তাহলে এন্ট্রপি মেজার করতে পারি আমরা। সো দ্যাট এন্ট্রপি শুড নট চেঞ্জ উইথ টাইম, ঠিক আছে? তাহলে দ্যাট ইজ দ্য ইকুইলিব্রিয়াম এন্ট্রপি অফ দ্য স্টেট আপ টু এ কনস্ট্যান্ট, ঠিক আছে? নাও এইটাকে কি ভাঙার দরকার আছে এই মুহূর্তে? ভাঙার দরকার নেই, কারণ ওমেগা পি ইজ দ্য ফাংশন অফ ইউ, তাই না? এনার্জি ইকুয়াল টু পি স্কয়ার বাই 2m। তো তুমি যদি এনার্জি ফিক্স করে দাও তাহলে মোমেন্টাম ইজ ফিক্সড। তাহলে মোমেন্টাম যদি ফিক্সড হয় তাহলে এই টার্মটা দুই ক্ষেত্রেই তুমি ফিক্স, তার মানে এটাকে তুমি ইগনোর করতে পারো। s2 - s1 যখন করবে, ডিফারেন্স যখন বের করবে, তখন দিস টার্ম উইল ড্রপ আউট ডিউরিং দ্য চেঞ্জ ইন ফ্রি এক্সপানশন, ইউ ডাজ নট চেঞ্জ উইথ টাইম, ঠিক আছে? তাহলে অতএব UP, suppose we don't have to calculate, we don't have to evaluate omega p u, because u does not change during free expansion, and hence omega p u, যেহেতু u সময়ের সাথে চেঞ্জ হয় না, so this term will be constant for after the partition is removed and before the partition is removed, omega p is constant. তাহলে it will drop out for the difference of entropy. তুমি যখন এন্ট্রপি ডিফারেন্স বের করছো s2 - s1, তো this term will be cancelled. তাহলে অতএব s2 - s1 ইকুয়াল টু এটা চলে যাবে, তাহলে শুধু এইটা মাইনাস ওইটা, আর দ্বিতীয় ক্ষেত্রে ভলিউম v2, প্রথম ক্ষেত্রে ভলিউম v1, তাহলে n কে ln সেকেন্ড কেস v2 বাই a কিউব, n বাইরে আছে এখানে, মাইনাস n কে একই নাম্বার অফ পার্টিকলস আছে, সো ইট ইজ n is fixed ln v1 বাই a কিউব। এবার তুমি ফর্মুলা ইউজ করো, n কে দুই জায়গা থেকে কমন,
nk দুই জায়গাতেই কমন, তাহলে এটা log a minus log b, তার মানে log a by b, তার মানে v2 by v1। আর যেহেতু আমাদের v1 equal to v and v2 is equal to 2v, the double of that, সুতরাং this is nothing but nk ln2। now you can shift the n here, so k means Boltzmann constant, kb ln 2 to the power n, এটা আমরা আগে পেয়েছি kb ln 2 to the power n। কিন্তু এবার আমরা কোনোভাবেই থার্মাল ফিজিক্স ইউজ করিনি, আমরা কিন্তু স্ট্যাটিস্টিক্যাল ফিজিক্স ইউজ করেছি। তাহলে আমাদের যেটা ডেফিনেশন s is equal to k ln ওমেগা, আলাদা করে তোমাকে প্রুফ করা দরকার নেই। যে এন্ট্রপি আমরা থার্মালি gq বাই s থেকে যে আইসোথার্মাল প্রসেসের হেল্প নিয়ে যে চেঞ্জ ইন এন্ট্রপি বের করেছিলাম, স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সে s is equal to k ln ওমেগা ধরে আমরা সেম এন্ট্রপি চেঞ্জ বের করলাম, ঠিক আছে। and now you can see that it is independent of a, the cell size, ঠিক আছে। so this is independent of কেন এটা বারবার মেনশন করছি আমি, কারণ আমরা থার্মালিও বের করেছি এন্ট্রপি চেঞ্জ, আর তখন সেল সাইজ ছিল না। এখন থার্মালি বের করেছি তখন কি নাম্বার অফ সেলস, নাম্বার অফ কাউন্টস ছিল, টেম্পারেচার ম্যাক্রোস্কোপিক্যালি বের করেছি আমরা। তো মাইক্রোস্কোপিক্যালি কি হচ্ছে না হচ্ছে তাতে চেঞ্জ হওয়ার কথা নয়। মাইক্রোস্কোপিক্যালি অল পার্টিকেলস আর মুভিং, কেউ স্টেবল ইকুইলিব্রিয়ামে বসে নেই, তো মাইক্রোস্কোপিক স্টেট কিন্তু চেঞ্জ হচ্ছে, কিন্তু তার জন্য ইকুইলিব্রিয়াম পৌঁছানোর পরে তার জন্য কিন্তু আর কিছু চেঞ্জ হওয়ার কথা নয়। সুতরাং সেল সাইজ কি ধরেছো সেই ক্যালকুলেশনটা এন্ট্রপি চেঞ্জের মধ্যে থাকার কথা নয়। থার্মালের কথা যদি ভাবি আমরা, তাহলে স্ট্যাটিস্টিক্যালি যখন তুমি এন্ট্রপি ডেফিনেশন করবে তখন তোমার রেজাল্টে তো সেল সাইজ নিয়ে চলে এলে হবে না, তাহলে তো থার্মালের সাথে মিলবে না। So it should independent of a, and you can see here that it is independent of the cell size a, ঠিক আছে। তো এবার আমাদের এই যে সেল সাইজ এ, ওই জন্য তোমার ফ্রিডম আছে, তুমি সেল সাইজটা কিভাবে ধরতে পারো, তুমি হাফ করে দাও। তুমি যদি বলো যে আমি জাস্ট এটাই আমার সেল সাইজ, একটা সেল এইদিকে একটা সেল, 2 cells are there, তাই না, দুখানা সেলস আর দেয়ার। এবার তুমি যদি বলো গ্যাস মলিকিউল গুলো সবাই রাইটে বসে আছে, আর সেই স্টেটে তুমি এন্ট্রপি বার করবে, হ্যাঁ সিস্টেমে বের করবে। তো গ্যাস মলিকিউলস, অল গ্যাস মলিকিউলস আর ইন লেফট উইদাউট এনি পার্টিশন, তুমি ধরে নিচ্ছো দ্যাট ইজ দ্য ইকুইলিব্রিয়াম স্টেট, এটা তুমি যদি ভাবো, ঠিক আছে, এটা লেফট, এটা হচ্ছে রাইট। ইনিশিয়ালি অল আর ইন দ্য লেফট উইথ দ্য পার্টিশন ইন প্লেস, তাহলে পুরো সিস্টেম ঠিক আছে উইথ দ্য পার্টিশন ইন প্লেস, পার্টিশন দেওয়া হলো। এই কেসের ক্ষেত্রে তোমার কাছে একটাই উপায় রয়েছে মলিকিউলস গুলো, যে অল আর ইন দ্য লেফট, অথবা যদি তুমি রাইটে বলো তাহলে অল আর ইন দ্য রাইট। তো ওমেগা 1 equal to for the state is equal to 1. One arrangement is possible that one are left, that is the one arrangement, no other choices are there, ঠিক আছে। যখন তুমি পার্টিশন ওপেন করবে, যখন ওমেগা 1 is equal to 1, তখন এন্ট্রপি equal to k ln and omega means 1, omega 1, so that is 0, s1 is equal to 0 for the state। যদি পার্টিশন তুলে দেওয়ার ক্ষেত্রেও তুমি বলো তাহলে ফর দ্য স্টেট এন্ট্রপি ইজ 0, তো এটা কখনোই সম্ভব হবে না আর কি, মানে সবাই পার্টিশন ছাড়া সবাই বাঁ দিকে বসে আছে এরকম কেস হবে না। যদি প্রবাবিলিটি বের করো তাহলে 1/2 to the power নাম্বার অফ পার্টিকেলস এন্ড বিগ হ্যাঁ বিশাল নাম্বার চলে আসবে 1 যেটা, আর তুমি প্রবাবিলিটি ভেরি ফিউ, 0.0010 to the power minus একদম 0, তো প্রবাবিলিটি ভেরি ফিউ। যখন তুমি পার্টিশন ওপেন করে দেবে তখন বোথ choices are open, the partition is removed, so omega 2 equal to 2 to the power n, that is the number of microstates for the system বের করছি কিন্তু আমরা। তাহলে যদি s2 বের করো, s2 equal to k ln omega 2, আর omega 2 মানে 2 to the power n, so it is nk and ln 2, nk ln 2। তো চেঞ্জ যদি বের করে s2 minus s1, so it is nk ln 2, এটা আগে বের করছিলাম nk ln 2 বা nটা করে এখানে নিয়ে যেতে পারো, ঠিক আছে। তাহলে ন্যাচারাল প্রসেস আমরা স্ট্যাটিস্টিক্যালি কোন প্রসেসগুলোকে বলবো? থার্মালি যেটা আমরা দেখি যে কোন একটা প্রসেস যখন চলতে থাকে তখন যেটা আমরা ইকুইলিব্রিয়াম বলতে বুঝি, 3 টাইপস অফ ইকুইলিব্রিয়াম আর দেয়ার। মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম, যদি কোথাও ফোর্সের ডিফারেন্স থাকে বা প্রেসার ডিফারেন্স থাকে তাহলে সিস্টেম প্রেসার সব জায়গায় সমান করার চেষ্টা করে, দ্যাট ইজ দ্য ওয়ান টাইপ অফ ইকুইলিব্রিয়াম ইন থার্মাল ফিজিক্স। ওখানে আমরা এটাই বুঝি যে মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম
মানে যদি গ্রেডিয়েন্ট অফ প্রেসার থাকে কোথাও, বিভিন্ন জায়গায় প্রেসারে যদি ডিফারেন্স থাকে, তাহলে সেই অনুসারে মলিকিউল ছোটাছুটি করা শুরু করবে এবং তারা প্রেসার সমান করার চেষ্টা করবে সব জায়গায় ফোর্স ব্যালেন্সড কন্ডিশন হয়ে যাবে, এন্ড দ্যাট ইজ দ্য ইকুইলিব্রিয়াম কন্ডিশন। 2 নম্বর কন্ডিশন যেটা, সেটা হচ্ছে যদি টেম্পারেচার গ্রেডিয়েন্ট থাকে, টেম্পারেচার গ্রেডিয়েন্ট ডেল্টা টি, তাহলে টেম্পারেচার সমান করার চেষ্টা করবে। আমরা জানি যে হিটের আদান প্রদান হবে, মলিকিউলস টেম্পারেচার মিন্স দ্যাট নাথিং বাট দ্য মাইক্রোস্কোপিক ভাইব্রেশন অফ দ্য মলিকিউলস। তো যেখানে টেম্পারেচার বেশি, তার মানে তাদের হিট গেইন করা আছে বেশি, তার মানে তারা ছোটাছুটি বেশি করবে, আর ধাক্কা থেকে দিয়ে তারা তাদের নিজের ভাইব্রেশন পাশের জনকে দেবে, এবং টোটাল যেটা মলিকিউলস আর যেটা টেম্পারেচার, মানে গ্যাসের যেটা টেম্পারেচার, সেটা সেম ইকুইলিব্রিয়াম স্টেটে পৌঁছে গেল। 3 নাম্বার যেটা, সেটা হচ্ছে যদি পার্টিকেল ডেনসিটি ডিফারেন্ট হয় দুই জায়গায়, ডিফিউশন দ্যাট ইজ দ্য নাম্বার অফ পার্টিকেলস, এর যদি গ্রেডিয়েন্ট থাকে ডেল্টা এন, যে কোথাও পার্টিকেল বেশি আছে কোথাও পার্টিকেল কম আছে, তাহলে মলিকিউল ছোটাছুটি করবে এবং ছোটাছুটি করে সব জায়গায় পার্টিকেলস ডেনসিটি যেটা ঘনত্ব সেটা সমান করে দেওয়ার চেষ্টা করবে, এবং সেটা ইকুইলিব্রিয়াম স্টেট ডিফিউশন। আর স্ট্যাটিস্টিক্যালি এই কথা বলে না, স্ট্যাটিস্টিক্যালি বলে যে একটা সিস্টেম ইকুইলিব্রিয়াম তখনই হবে যখন মোর নাম্বার অফ ওয়েজ অর অ্যারেঞ্জমেন্ট পাবে তুমি সেই সিস্টেমটাকে সাজাতে। মানে এইরকম একটা সিস্টেম, এই সিস্টেমটার এই পজিশনে সমস্ত গ্যাস মলিকিউল রয়েছে উইদাউট এনি পার্টিশন, অর এই পজিশনে সমস্ত গ্যাস মলিকিউল রয়েছে উইদাউট এনি পার্টিশন, তাদের যে নাম্বার অফ অ্যারেঞ্জমেন্ট, যতটা নাম্বার অফ অ্যারেঞ্জমেন্ট পাবে, যদি গ্যাস মলিকিউল পুরো সমগ্র জায়গা জুড়ে থাকে, তাহলে নাম্বার অফ মলিকিউলস উইল বি ভেরি ভেরি লার্জ দ্যান দ্যাট। যত ওয়েতে তুমি সিস্টেমকে সাজাতে পারবে, তত এন্ট্রপি বাড়বে সেই সিস্টেমে, স্পন্টেনিয়াস প্রসেস হবে সেটা, এবং সেটা ইকুইলিব্রিয়াম স্টেট হবে। তো ফর দ্য ইকুইলিব্রিয়াম স্টেট, দ্য এন্ট্রপি উইল বি ম্যাক্সিমাম। Entropy as omega is maximum for the state, arrangement is maximum, প্রচুর নাম্বার অফ ওয়েট তুমি সাজাতে পারো, সুতরাং এন্ট্রপি উইল বি ম্যাক্সিমাম ফর দ্য ইকুইলিব্রিয়াম স্টেট। এইটা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল ডেফিনেশন ফর এন্ট্রপি, যে কোন একটা সিস্টেম শুধু ফর নট অনলি ফর এ সিস্টেম, গ্যাসিয়াস সিস্টেম অর লিকুইড সিস্টেম বা ফ্লুইড সিস্টেম, স্ট্যাটিস্টিক্যালি এর যে মানে সেটা ইউনিভার্সের জন্য তুমি ইউজ করতে পারো। দ্য ইউনিভার্স অলওয়েজ টেন্ডস টু চেঞ্জ টুয়ার্ডস দ্য স্ট্যাটিস্টিক্যালি মোর পসিবল স্টেট। যত নাম্বারে নিজেকে সাজানো যেতে পারে, যত ওয়েতে তুমি নিজেকে সাজাতে পারো, দ্যাট প্রসেস ইজ ন্যাচারাল প্রসেস। এবার আমরা দেখবো যে যে ওমেগাটা আমরা ক্যালকুলেশন করছিলাম একটু আগে, যে ওমেগা পি যেটা, তো সেটা সম্বন্ধে আমরা দেখবো যে ওমেগা পি এর ভ্যালুটা কি হতে পারে। আমরা ওইটাই বের করবো না, ওটাই যে আমরা বের করবো সেটা না, কিন্তু আমরা আর কাছাকাছি যাবো। আমরা অলরেডি দেখলাম কি, যে ওমেগা is a function of u v, and we can drop out the function n, number of particles is constant for the free expansion, also u is constant, equal to v by a cube to the power n, and omega p function of internal energy. Momentum is a function of u. So v by a cube is the possible positions of each atom. এবার আমরা পসিবল মাইক্রোস্কোপিক অ্যারেঞ্জমেন্ট করব ফর দ্য মোমেন্টাম, ঠিক আছে? তো v by a cube, it is the possible arrangement for the possible arrangement of positions for each atom, ঠিক আছে? possible positions for each atom. For each atom. Now delta p u, এটা কি বলছি? ডেল্টা পি ইউ আমরা একটা টার্ম ইন্ট্রোডিউস করলাম, is the number of microscopic arrangements of momenta for the gas, for the entire gas, with respect to the condition for total energy u, and obviously total energy u is only the kinetic energy.
ঠিক আছে, total energy U, because we are dealing with the ideal gas, so no potential energy are there with respect to the E. It is same as the kinetic energy. তাহলে ফ্রি এক্সপানশনের জন্য আমরা আমাদের ইউটা আমরা এই যে টার্মটাকে গামা ওমেগা পি ইউ এটাকে ইগনোর করেছিলাম, কারণ ইউ হ্যাজ সেম বিফোর দ্য ফ্রি এক্সপানশন। কিন্তু আমরা দেখতে চাই উই ওয়ান্ট ইউ টু ভ্যারি, আমরা চাই ইউটাকে ভ্যারি করো। তাহলে কতটা মানে চেঞ্জ হবে, মোমেন্টাম ইন্ডিভিজুয়াল মোমেন্টাম চেঞ্জের জন্য কতটা চেঞ্জ হবে সেটা তুমি বের করতে পারো, কাউন্ট করতে পারো। বা কিভাবে কিভাবে ফাংশনটাকে তুমি রিপ্রেজেন্ট করবে, কি ফ্যাক্টরস রয়েছে এখানে, ভি টু দি পাওয়ার এন, এ কিউব টু দি পাওয়ার এন, এটা তো রয়েছে। ওমেগা পি ইউ এখানে কি ফ্যাক্টর রয়েছে, কত ডাইমেনশন রয়েছে সেটা আমরা দেখতে যাচ্ছি আমরা। ঠিক আছে, তো হেয়ার উই ওয়ান্ট ইউ the kinetic energy to vary, ঠিক আছে। আর এটার জন্য একটু লিটল কাজ আমাদের কিছু ওয়ার্ক করতে হবে ক্যালকুলেশন করার জন্য। সো নাও এই ক্যালকুলেশনটা বের করি আমরা, দেখি কত রেজাল্ট বের। দ্য ইন্টারনাল এনার্জি কার জন্য, ফর দ্য অ্যালাউড কনফিগারেশন উইথ ইচ অ্যাটমস ইনসাইড দ্য বক্স, for the allowed configuration with every atom inside the box is U equal to, এক একটা অ্যাটমকে যদি আমরা I দিয়ে ডিনোট করি, I সাফিক্স I, ith অ্যাটম, তো এটা VI ভেলোসিটি তার মড স্কয়ার বা হাফ VI, জাস্ট ভেক্টর দিচ্ছি না আমি, VI স্কয়ার, হাফ এন্ড VI স্কয়ার ইজ দ্য কাইনেটিক এনার্জি অফ দ্য ইন্ডিভিজুয়াল অ্যাটম। এক একটা অ্যাটমের ith পার্টিকেল, আমরা বলেছিলাম যে নাম্বার অফ ith যেটা কতগুলো অ্যাটমস আছে, তো সেই সংখ্যাটা কত, n, টোটাল নাম্বার অফ অ্যাটম যেটা সেটা হচ্ছে n। তাহলে এখানে সামেশন যদি নাও তুমি, তাহলে I is equal to 1 to n, তাহলে প্রত্যেকটি অ্যাটমের কাইনেটিক এনার্জি যোগ করে করে তুমি টোটাল এনার্জি বের করতে পারো। আর এখানে মনে রাখতে হবে যে অ্যাটমের নিজস্ব যেটা এনার্জি সেটা হচ্ছে সব এনার্জি, মানে মানে গ্যাস মলিকিউলস গুলো সেগুলো ডায়ালুট ভাবতে পারো তুমি, যে তাদের মধ্যে নিজেদের মধ্যে কোনো আকর্ষণ বিকর্ষণ নেই, আদার্স কোনো কিছু নেই, কোনো এন্ডোথার্মিক বা এক্সোথার্মিক রিঅ্যাকশন হয়নি তাদের মধ্যে, তারা দে ইন্টারঅ্যাক্ট ইচ আদার উইকলি, এরকম ভাবতে পারো। তো টোটাল ইন্ডিভিজুয়াল অ্যাটমের যেটা এনার্জি সেটাই সামেশন করে দাও, তাহলে টোটাল এনার্জি তুমি পাবে। ঠিক আছে, আর কিছু নেই, ইকুয়াল টু এটাকে মোমেন্টাম নিয়ে এসো, তাহলে সামেশন I equal to 1 to n, এটা হচ্ছে P I তার স্কয়ার বাই 2m, it is the momentum individual atom, P is equal to mv। আর pi আবার কি, এক একটা অ্যাটমের মোমেন্টাম, যদি যদি কোন একটা অ্যাটমের মোমেন্টাম হয় pi, তাহলে তার তিনখানা কম্পোনেন্ট হবে কার্টেসিয়ান কোঅর্ডিনেটে, px py and pz, and this can be written as summation I equal to 1 to n pix তার স্কয়ার plus piy তার স্কয়ার plus pij তার স্কয়ার and divided by 2m। তার কোথায় ডিল করছি আমরা, ইন দা মোমেন্টাম স্পেস। নাও এই এক্সপ্রেশনটা যেন থাকে, ঠিক আছে, আমরা এখানে মানটা বসাবো ফাইনালি, এটা যেন থাকে। আমি বলবো যে ফ্রম দ্য এক্সপ্রেশন অ্যাবাভ, আমার খাতায় যেন এটা লেখা থাকে, মুছে দিচ্ছি আমি। let us now form a vector p, একটা ভেক্টর আমরা p চুজ করলাম with 3n components, কেন 3n কম্পোনেন্টস বের করলাম আমরা, কারণ এখানে দেখতে পাচ্ছি যে একটা পার্টিকেলে তিনখানা মোমেন্টাম আর n খানা পার্টিকেল রয়েছে, তাহলে একটা পার্টিকেলে যদি কারেসপন্ডিং তিনটে পাই, তাহলে nটা পার্টিকেলে কারেসপন্ডিং 3n পাবো, তাই না। এটা হচ্ছে p, একটা পার্টিকেল স্কয়ার, আর একটা পার্টিকেল স্কয়ার, আবার একটা পার্টিকেল স্কয়ার, তাহলে সেই যে একটা করে স্কয়ার বলছি তার ভেতরে আবার তিনটে করে ঢুকে আছে,
ওই জন্য আমরা কি করলাম, let us now form a vector p, capital P, with 3n components, and it can be represented as capital P vector equal to p1x, p1y, p1z for the first particle. For the second particle, p2x, p2y, p2z, and for the last particle, pnx, pny, pnz. এবার বুঝতেই পারছি এইটা একটা, এইটা একটা, এইটা একটা এবং একটার জন্য তিনটে তিনটে করে, আর আমরা সম্মিলিতভাবে এটাকে পি ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করছি। তার মানে we simply have the collection of three components of n momentum. We have the collection of three components of n momentum vectors pi. ঠিক আছে, আমাদের যেটা কালেকশন থ্রি কম্পোনেন্টস অফ এন মোমেন্টাম ভেক্টর, মানে কোন একটা পার্টিকেলকে যদি আমরা বলি আইতম পার্টিকেল, তাহলে তার তিনখানা। তো এন মোমেন্টাম ভেক্টরস যদি আমরা বলি, তাহলে কালেকশন অফ তাদের থ্রি কম্পোনেন্টস। তাহলে যেহেতু যেহেতু আমাদের 3n সংখ্যক ওই 3n কম্পোনেন্টস পাচ্ছি আমরা, সুতরাং এটাকে আমরা এবার কিভাবে রিপ্রেজেন্ট করব এটাকে, if we renumber, আমরা নতুন একটা নাম্বার ইউজ করছি, রো নাম্বার with the index j, renumber the components of p with index j, and j is equal to 1, 2 and dot 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 3n. যদি আমরা i is equal to 1 to n বলতে পারি, তাহলে এখানে তিনটে করে একটা ঢুকে আছে, আর আমরা যদি এখানেই i is equal to 1 to 3n করে দিই, তাহলে একটা ইন্ডেক্স ব্যবহার করতে পারি আমি j, এটা বলতে পারি pj তার স্কয়ার, j ভ্যারিজ ফ্রম 1 to 3n, দিস ইজ সেম, তাই না, সেম। তাহলে আমি কিভাবে লিখতে পারি, তাহলে আমরা ইন্ডেক্স এটা ইউজ করছি, সো দিস ইজ ইকুয়াল টু সামেশন, এবার i টাকে তুলে দেবো, দিয়ে লিখবো j is equal to 1 to 3n, আর এইটা pj তার স্কয়ার and divided by 2n, সিম্পল কেস। এখানে i is equal to 1 to n ছিল, তিনটে করে কম্পোনেন্ট ঢোকা ছিল, আমি এবার তিনটে কম্পোনেন্টকে এখানে সামেশনে দিয়ে দিচ্ছি, তাহলে টার্মসে একইভাবে এখানে যতগুলো টার্মস পাবো এখানেও ততগুলো টার্মস পাবো, আর ইন্ডেক্স ইজ রিপ্লেসড বাই j is replaced by i is replaced by j। ঠিক আছে, এবার এই এক্সপ্রেশনটা ধরো, এটা কেমন এক্সপ্রেশন একটু দেখে নিই আমরা। তাহলে এটা এই যে এক্সপ্রেশনটা পেলাম, এখানে যে এতগুলো যে, তার মানে এতগুলো তার পজিশনস যেমন পেয়েছিলাম, এতগুলো তার মোমেন্টাম পসিবল। হ্যাঁ, এর মধ্যে এনি মোমেন্টাম দ্য পার্টিকেল মে হ্যাভ, p1 তো এটা 1, p2 তো 2, তো তার করেসপন্ডিং ভ্যালু যেটা p1, p1 p2 p3, তার মানে p1x p1y p1z এর ভেতরে ঢুকে আছে। এই মোমেন্টাম একটা পার্টিকেল হতে পারে, আর একটা মোমেন্টাম আরেকটা পার্টিকেল হতে পারে। তো যেমন আমরা পার্টিকেলের লোকেশন বের করেছিলাম, ঠিক সেরকম এত এত মোমেন্টাম হতে পারে, বা টোটাল এনার্জি উইল বি ইউ, এন্ড দ্যাট ইজ দ্য কনস্ট্যান্ট। সো নাও এটা যদি সাজিয়ে নাও তুমি, তাহলে অর pj তার স্কয়ার, যেখানে j equal to 1 to 3n equal to 2mu, mass is constant, energy is constant, so this term is constant। তাহলে অর এটাকে যদি এক্সপ্যান্ড করি আমরা, তাহলে এটা কেমন হবে, ফার্স্ট টার্ম p1 স্কয়ার প্লাস সেকেন্ড টার্ম p2 স্কয়ার এন্ড সো অন ইকুয়াল টু, আর এটাকে লিখছি √2mu তার স্কয়ার, আর এটা কনস্ট্যান্ট, আমি এটাকে বলছি r স্কয়ার। তাহলে এটা কেমন দেখতে, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার ইকুয়াল টু r স্কয়ার, দ্যাট ইজ দ্য ইকুয়েশন অফ a sphere in the 3D। যদি এটা 2 ডাইমেনশনাল বলি, তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু r স্কয়ার, দ্যাট ইজ দ্য সার্কেল অফ রেডিয়াস r। তাহলে এই যেটা ইকুয়েশন, সেটা একটা হাইপারস্ফিয়ার।
তাহলে কেন হাইপারস্ফিয়ার বলছি, ডাইমেনশনে কেন বলছি, হ্যাঁ আমরা 3n ডাইমেনশনে চলে এসেছি, সুতরাং আর তো 3D শুধু স্ফিয়ারের মধ্যে আমরা লিমিটেশনের মধ্যে নেই, আঁকতেই পারবো না সেটা। তো দিস ইজ দ্য ইকুয়েশন ফর দিস ইজ the equation for a hypersphere of radius root over radius r, আর r means root over 2m, এই রেডিয়াসের একটা হাইপারস্ফিয়ারের মধ্যে আছি in 3n dimension, যেমন x square plus y square equal to r square is a circle, or সার্কেলটাকে আমরা বলছি one sphere মানে আমরা 2D তে আছি, 2 ডাইমেনশনে আছি, সার্কেল মানে 2 ডাইমেনশন দরকার আমাদের, 2 ডাইমেনশন আছি, আর এটাকে বলছি d equal to 2, এটাকে বলছি 2D, এই 2টা এটাকে বলছি d, ছোট d, 2 ডাইমেনশন, d is the dimension। তাহলে এখানে লিখেছি 1 sphere, তার মানে it is the d minus 1 sphere in general। আমরা বলছি x square plus y square plus equal to r square is a circle or 1 sphere, 1 means d minus 1 sphere for the 2D। for the 3D কি বলবো, x square plus y square plus z square equal to r square is a sphere, is a usual sphere, or এটাকে বলে 2 sphere, কত ডাইমেনশনে, 3D। in 3D এখানে d is equal to 3, তার মানে এটা 2 আছে, তার মানে this is 3 minus 1, that is the 2 sphere। ঠিক আছে, তাহলে এই যে স্ফিয়ার গুলো আমরা দেখতে পাচ্ছি, এই ইকুয়েশনটা কি বোঝাচ্ছে, এই ইকুয়েশনটা বোঝাচ্ছে যে আমরা সার্কেল বলি বা স্ফিয়ার বলি, এখানে সার্কামফারেন্স আর এরিয়া আর বোথ রেফার টু দা এরিয়া। সার্কামফারেন্স যেটা সার্কেলে, যেটা সার্কামফারেন্স বা 2 পাই আর, এরিয়াস কি 2 পাই আর, এটা হচ্ছে সার্কামফারেন্স। আবার এরিয়াসকে আমরা বলবো 4 পাই আর স্কয়ার, মানে এটা সারফেস এরিয়া, এটা এরিয়া, তাই এটাও এরিয়া বলছি, এটাও এরিয়া বলছি, এটা অ্যাকচুয়ালি সার্কামফারেন্স আর এটা অ্যাকচুয়ালি এরিয়া। তাহলে এই সার্কামফারেন্সের উপর এনি মোমেন্টাম হতে পারে, এই এরিয়ার উপর স্ফিয়ারের যেটা এরিয়া, সেই এরিয়ার উপর এনি মোমেন্টাম ইজ পসিবল। and for the d dimension, for the d dimension, ছোট d dimension analysis করি, তাহলে sphere of radius r in d dimension has the area of, in d dimension the area should proportional to r to the power d minus 1। এখানে দেখতে পাচ্ছ r, তারপর r স্কয়ার, আর r স্কয়ার মানে d minus 1, এটা দেখেছি আমরা, এটা 1 স্কয়ার, সো d minus 1, এটা 2 স্কয়ার, সো ইট ইজ অলসো দ্য d minus 1, মানে 3 minus 1, তাই না? যখন 4 পাই r স্কয়ার আছে তখন d minus 1 আছে। তাহলে ইন জেনারেল ফর দ্য d ডাইমেনশনস, 2 dimensions, 3 dimensions, and for the d dimensions the area proportional to r to the power d minus 1। তাহলে আমাদের যেটা প্রবলেমে সেখানে r কত, সেখানে যেটা r, সেই rটা হচ্ছে √2m। so in our problem, in our case, r equal to √2mu, এটা হচ্ছে r, আর ডাইমেনশন কত, ডাইমেনশন d, সেটা হচ্ছে 3n, অর্ডার অফ 3n ডাইমেনশনাল স্পেসে আমরা রয়েছি, তাই না? 3 ডাইমেনশনাল স্পেসে আমরা রয়েছি। if we divide the individual momenta into the cells, if we divide the individual momenta in cells, if we divide the individual momenta into the cells,
into cells of size b cube, যেমন a cube বলেছিলাম ঠিক সেরকম b cube, arbitrary. The total number of states allowed to the gas omega function of u, v and n equal to কি পেয়েছিলাম আগে পেয়েছিলাম v by n to the power n, আর এখানে পেয়েছিলাম ওমেগা p ফাংশন অফ u, এইটা পেয়েছিলাম। এবার আমরা দেখলাম যে সেই যে ডাইমেনশন, সেই যে এরিয়া, দ্যাট এরিয়া প্রপোর্শনাল টু r to the power d minus 1, আর এখানে r is equal to root over 2mu, এটা অ্যাকচুয়ালি ডিটা কি, যেটা অ্যাকচুয়ালি এটা এরিয়া প্রপোর্শনাল টু 3n minus 1, মানে এটা d is equal to 3n minus 1 and equal to 3n, ঠিক আছে, মানে এরিয়া সেই এরিয়ার মধ্যেই তো লাই করছে, যেটা একটা যদি আমরা একটা প্রথম দিন আমরা পড়েছিলাম ইলিপসের ইকুয়েশন যখন বের করেছিলাম ডেনসিটি অফ স্টেট বের করার জন্য, তখন আমরা বলেছিলাম যে সেই যে ইলিপসটা পাবো সেটার ওই যেটা সারকামফারেন্স, সেটাই হচ্ছে তার অল পসিবল মোমেন্টার এনার্জি আর দেয়ার। এটা আমরা 3n এ ধরবো বিকজ ইট ইজ অ্যাস্ট্রোনমিক্যালি লার্জ, n ইজ অ্যাস্ট্রোনমিক্যালি লার্জ, তার সাথে 1 2 যোগ করা হলো বা বিয়োগ করা হলো ডাজ নট ম্যাটার। তো v by n টু দি পাওয়ার v by n, এটা a কিউব, v by a কিউব টু দি পাওয়ার n and ওমেগা p, এটা ছিল আমাদের। আর এখন আমরা কি করব, এখন দেখতে পাচ্ছি যে এই যে স্টেটস, এই যে কতগুলো স্টেট, নাম্বার অফ স্টেট রয়েছে, and this is proportional to the area, this function, মানে r to the power 3n, আর r to the power 3n যদি করি, this factor is proportional to r to the power 3n minus 1, that is order of r to the power 3n, and r is proportional to 2m, so 2mu 3n by 2, এরকম। তাহলে 2m তো কনস্ট্যান্ট, u টু দি পাওয়ার 3n by 2, এটাই আমার দরকার ছিল। কিভাবে কোন ফর্মে চেঞ্জ হচ্ছে, এনার্জি চেঞ্জ হলে কোন ফর্মে ওমেগা চেঞ্জ হবে, তার মাইক্রোস্কোপিক স্টেট কিভাবে চেঞ্জ হবে, সেটা আমরা এই ফর্ম থেকে দেখতে পাচ্ছি। সো ইট ইজ ইকুয়াল টু v by a কিউব টু দি পাওয়ার n, আর এখান থেকে পাবে 2m টু দি পাওয়ার 3n by 2, আর ওখান থেকে পাবে u টু দি পাওয়ার 3n by 2। তো আমরা একটা কাজ করছি, এখানে যে সমস্ত কনস্ট্যান্ট গুলো ঢুকে আছে a b v, এগুলো সব ঢুকে, এগুলোকে একটা জায়গায় সরিয়ে রাখো, আর আমরা জাস্ট দেখতে চাই v আর u এটাকে পাশাপাশি রাখছি। তো এটা v টু দি পাওয়ার n, u to the power 3n by 2, and all are in the functions of, inside the function of f, m, n, a and b, কিছু একটা ফাংশনাল ফর্ম ঢুকে আছে এখানে। তো এই ফর্মের ভেতরে m মাসের উপর নির্ভরশীল একটা ফ্যাক্টর, মাস যদি বাড়ে থার্মোডাইনামিক প্রবাবিলিটি বাড়বে, এবং প্রবাবিলিটি যদি মানে যত নাম্বারটা ম্যাসিভ হবে তত তাদের ইন্টারাকশন চেঞ্জ হবে এবং মাইক্রোস্কোপিক প্রবাবিলিটি চেঞ্জ হবে, এন্ট্রপি চেঞ্জ হবে, আর নাম্বার অফ অ্যাটমস দে আর ইন্টারকানেক্টেড অবশ্যই। আর এ আর বি তো সেল কোয়ান্টাম মেকানিক্স অনুসারে তারা ভাইটাল। তো এটা হচ্ছে ওমেগা। এখন যদি আমাদের চেঞ্জ নিতে হয়, তাহলে আচ্ছা ওমেগা বের করলাম, তো আমার দরকার কি এন্ট্রপি, একটা আননোন ফাংশন আছে এফ, এই ফাংশন অ্যাকচুয়াল ডিপেন্ডেন্সি কি দরকার নেই আমার, তো আমাদের এন্ট্রপি দরকার। তো এন্ট্রপি কি, s is equal to k ln ওমেগা, তো kb ln and ওমেগা। ওমেগা তুমি অ্যাকচুয়াল ওমেগা বের করে ফেলেছো ইন দা ফেজ স্পেস, এটা ফেজ স্পেস চলে এসেছে, এটা পজিশন স্পেস, এটা মোমেন্টাম স্পেস, তো দিস ইজ ইন দা ফেজ স্পেস। তাহলে ln ওমেগা ইকুয়াল টু দুটো ফ্যাক্টর পাবে, দুখানা ফ্যাক্টর পাবে, একটা হচ্ছে কে তো আছেই, তো কেবি ব্র্যাকেট ফার্স্ট যে টার্ম, অ্যাকচুয়ালি তিনখানা ফ্যাক্টর ln a b and c, তো ln a প্লাস ln b প্লাস ln c টাইপের। তো প্রথম টার্মটার জন্য লিখছি n ln v, এটা ফার্স্ট টার্মটার জন্য। পরের টার্মটার জন্য 3n by 2 ln u, so 3n by 2
ln u, এটা একটা হয়ে গেল। পরে একটা ফ্যাক্টর, তার গায়ে একটা কে আছে, তো সেটাকেও লিখবো আমরা কে বি ln f m n a b। ঠিক আছে, আর এটা দেখতে পাচ্ছি মাস নাম্বার অফ পার্টিকেলস a and b that does not affect the change in entropy, so no contribution। যখন আমরা ডেরিভেটিভ করব, চেঞ্জ করব, তখন এই সব জিনিসগুলো সব কনস্ট্যান্ট ধরে নাও। টোটাল নাম্বার অফ পার্টিকেলস কনস্ট্যান্ট, মাস ইজ কনস্ট্যান্ট, আর এবি তো কোয়ান্টাম মেকানিক্যালি তাদের ক্লাসিক্যাল মেকানিক্সে ওদের কোনো আলাদা করে ফ্যাক্টরি নেই, কত সেল সাইজ কি সেসব ডাজ নট ম্যাটার। তো পার্শিয়াল ডেরিভেটিভ নাও এর ডেল এস বাই ডেল ভি এট দ্য কনস্ট্যান্ট ইউ একবার করবো আমরা, আর একবার ডেল এস বাই ডেল ইউ ফর কনস্ট্যান্ট ভি একবার করবো আমরা, তাহলে দেখবো আমাদের রেজাল্ট কি বেরোয়। নাও অতএব ডেল এস বাই ডেল ভি এট কনস্ট্যান্ট ইউ, তাহলে ইউ যদি কনস্ট্যান্ট হয় তাহলে এই টার্মটা চলে গেল, লগ কনস্ট্যান্ট চলে যাবে। কনস্ট্যান্ট ইউ এর জন্য বের করছো তুমি, ইগনোর করে দাও এটা। তাহলে এখান থেকে পাবে কে এন বাই ভি, লগের ডেরিভেটিভ অনলি 1 বাই ভি, এখান থেকে পাবে কে বি এন বাই ভি। সিম্পল ব্যাপার। টোটাল এনার্জি কনস্ট্যান্ট মানে এন্ট্রপি চেঞ্জ কতটা, তো তুমি টোটাল এনার্জি চেঞ্জ করবে না, তাহলে দিস টার্ম যদি জিরো, ইন্টারনাল এনার্জি যদি চেঞ্জ না করো তাহলে ওই টার্মটার কোনো কন্ট্রিবিউশন দিয়ে পাবে না। এন্ট্রপি চেঞ্জ কতটা হয়েছে ভলিউম চেঞ্জের জন্য, তাহলে ভলিউম কন্ট্রিবিউশন থেকে কি পাচ্ছ সেটা ম্যাটার করে। সিমিলারলি এন্ড ডেল এস বাই ডেল ইউ ফর দ্য কনস্ট্যান্ট ভি, এবার আমরা এন্ট্রপি চেঞ্জ দেখবো, ইন্টারনাল এনার্জি চেঞ্জের জন্য কতটা এন্ট্রপি চেঞ্জ, ভলিউম কনস্ট্যান্ট, তাহলে ভলিউম কন্ট্রিবিউশন থেকে তুমি কিছু পাবে না, কারণ ভলিউম ইজ কনস্ট্যান্ট, তাহলে এখান থেকে তুমি পাবে। তো 3n/2 তো আছে, একটা কেবি আছে, আর এখান থেকে লগের জন্য 1/u পাবে, তাহলে এখান থেকে পাবে 3 কেবি ইউ বাই 2u বাই উপরে n, 3 কেবি n বাই 2u দুখানা। আর আমাদের ফার্স্ট এন্ড সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স থেকে আমরা জানি যে du ইকুয়াল টু বা dq ইকুয়াল টু, ফার্স্ট এন্ড সেকেন্ড বলবো, সেটা জানি আমরা যে dq ইকুয়াল টু du প্লাস pdv ফর দ্য ফার্স্ট অর্ডার, এটা ফার্স্ট ল। আর সেকেন্ড ল যদি টিডিএস বলি আমরা এটাকে, dq du ইজ ইকুয়াল টু, যদি টিডিএস ইউজ করি তাহলে ইকুয়াল টু du প্লাস pdv এরকম। আর টিটাকে নিচে নিয়ে চলে আসো, তাহলে এখানে ডিভাইডেড বাই টি এন্ড ডিভাইডেড বাই টি, তাহলে ডেল এস বাই ডেল ভি, এখান থেকে তুমি দুটো জিনিস পাচ্ছ এই দুটো টার্ম থেকে, একটা হচ্ছে ডেল এস বাই ডেল ভি এট কনস্ট্যান্ট ইউ, তাহলে এই টার্মটা চলে গেল ডিউ জিরো, তাহলে এখান থেকে পি বাই টি পাবে অনলি, দ্যাট ইজ পি বাই টি। আর এখান থেকে পাবে ডেল এস বাই ডেল ইউ ফর কনস্ট্যান্ট ভি, ভি কনস্ট্যান্ট, তাহলে এটা জিরো, তাহলে এখান থেকে 1 বাই টি অনলি, তাহলে 1 বাই টি। নাও ইকুয়েট ডেল এস বাই ডেল ভি এট কনস্ট্যান্ট ইউ, ডেল এস বাই ডেল ভি এট কনস্ট্যান্ট ইউ, দুটোকে সমান করে দেবে। ডেল এস বাই ডেল ইউ কনস্ট্যান্ট ভি, ডেল এস বাই ডেল ইউ কনস্ট্যান্ট ভি, এটা ফ্রম দ্য থার্মোডাইনামিক্স, and this is for statistical. Now equate them, statistical and thermal দুটোকে ইকুয়েট করো, তাহলে অতএব kb n by v equal to p by t and 3 kb n by 2u equal to 1 by t, এটা কি pv is equal to nkt, that is the ideal gas equation, pv equal to nkt, so this is nothing but the ideal gas ইকুয়েশন। তো দেখি ঠিক আছে, স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স অনুসারে আইডিয়াল গ্যাস ইকুয়েশন ডিরাইভ করলাম আমরা। আবার এটা কি u ইকুয়াল টু Psm প্লাস u ইকুয়াল টু 3/2 n kT, this is nothing but the internal energy as we derive from the thermally বা থার্মোডাইনামিক্স বা হিটের শুরুতে যে প্রসিডিউর আমরা বের করেছিলাম, ইন্টারনাল এনার্জি u ইকুয়াল টু 3/2 n kT। এখন আমরা স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সের হেল্প নিয়েও বের করলাম।
ঠিক আছে? তাহলে কি বোল্টজম্যান ডেফিনেশন, যেটা এন্ট্রপি, যেটা ডেফিনেশন S is equal to K ln omega, সেই ডেফিনেশন ফর given by the Boltzmann is correct, কারণ সেই ইকুয়েশনের হেল্প নিয়ে আমরা আইডিয়াল গ্যাস ইকুয়েশন বের করেছি, PV is equal to NKT and U is equal to P/2 KT. Moreover, the equation the S is equal to K ln omega, এটা আইডিয়াল গ্যাসের জন্য যেমন ইউজ হবে, রিয়েল গ্যাসের জন্য ইউজ করতে পারো তুমি। ঠিক যেমন PV is equal to NKT যখন আমরা ইউজ করেছিলাম তখন কিছু অ্যাজাম্পশন ছিল, আর যখন ভ্যান ডের ওয়ালস ইকুয়েশন করলাম তখন দেখলাম সেই অ্যাজাম্পশন গুলোকে আমরা এবার টেক কেয়ার করলাম একটা একটা করে, তারপর আমরা নতুন একটা গ্যাস ইকুয়েশন বের করলাম। ঠিক এখানেও ঠিক আইডিয়াল গ্যাস ইকুয়েশন যখন তুমি থার্মোডাইনামিক স্টেট যখন বের করবো, ওমেগা যখন বের করব, আর তখন আরো কিছু তার উপর কন্ডিশন চাপিয়ে ফর দ্য রিয়েল গ্যাস আমরা ঠিক বের করতে পারি। আবার এখান থেকে আরো একটা জিনিস তুমি দেখতে পারো যে বোল্টজম্যান ডেফিনেশন অনুসারে S is equal to K ln omega। আর আমরা জানি যে দুটো সিস্টেমের কথা যদি বলি, দুটো ইন্ডিপেন্ডেন্ট সিস্টেমের কথা যদি বলি, আর এক একটা সিস্টেমের থার্মোডাইনামিক প্রবাবিলিটি যদি ওমেগা 1 হয় আর একটা যদি ওমেগা 2 হয়, তাহলে দুটো যখন কম্বাইন করবে তুমি তখন যে প্রবাবিলিটি হবে সেটা ওমেগা 1 ইনটু ওমেগা 2 হবে। দ্যাট ইজ দ্য ডেফিনেশন অফ প্রবাবিলিটি। কোন একটা সিস্টেম আছে, সেই সিস্টেমের কতগুলো পসিবল অ্যারেঞ্জমেন্ট সম্ভব সেটা হচ্ছে ওমেগা 1। আর একটা সিস্টেম আছে ইন্ডিপেন্ডেন্ট সিস্টেম, তার পসিবল অ্যারেঞ্জমেন্ট সেটা হচ্ছে ওমেগা 2। যখন তুমি কম্বাইন করবে দুটো সিস্টেমের তখন অ্যারেঞ্জমেন্ট মাল্টিপ্লিকেশন হবে, প্রবাবিলিটি রুল। আর যদি দুদিকে লগ নিয়ে নাও, ln নিয়ে নাও, এদিকেও যদি ln নিয়ে নাও, তাহলে একটা যদি কনস্ট্যান্ট লাগিয়ে দাও বোল্টজম্যান কনস্ট্যান্ট, সো দিস ইজ ইকুয়াল টু দ্য এন্ট্রপি অফ দ্য সিস্টেম ইকুয়াল টু S1 plus S2 log A plus log B, that is K ln omega plus K ln omega 2 S1 plus S2. So entropy is additive. The conclusion is that entropy is additive nature রয়েছে, তার মানে it is a extensive variable, যেটা আমরা থার্মালি পড়ে এসেছি। থার্মালি এন্ট্রপিকে আমরা এক্সটেন্সিভ ভ্যারিয়েবল dQ বাই T করে আমরা দেখেছি, যত ম্যাটার বাড়বে, যত বাড়বে, মলিকুলস বাড়বে, তত এন্ট্রপি সেই হারে বেড়ে যাবে। তো থার্মোডাইনামিক্যালি যেমন ভাবে পেয়েছিলাম স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স অনুসারে তুমি এই ডেফিনেশন দিয়ে K is equal to S is equal to K ln omega থেকে তুমি একই জিনিস প্রমাণ করতে পারো যে S is equal to S1 plus S2। আরো দুটো ইম্পর্টেন্ট জিনিস রয়েছে এর সাথে সাথে, সেটা হচ্ছে যে কোন একটা সিস্টেম যদি আমরা বলি সেই সিস্টেম ইকুইলিব্রিয়ামে থাকে, তাহলে আমরা একটু আগেই বললাম যে যেটা মেইন ক্রাইটেরিয়া সেটা হচ্ছে যে টেম্পারেচার অফ দ্য টু সিস্টেম উইল বি সেম, T1 equal to T2। আর যদি কোনো একটা মুভিং পার্টিশন রেখে দাও মাঝখানে, যে দ্যাট ক্যান স্লাইড লেফট অর রাইট, সো সেক্ষেত্রে তুমি দুদিকে প্রেসারও সেম পাবে, এদিকে যা প্রেসার ওইদিকে যা প্রেসার, দ্যাট উইল বি সেম। আবার যদি তুমি ওইটা পার্টিশনটা যদি তুমি একটা পোরাস প্লাগ টাইপের কিছু একটা বসাও, বা যেখানে নাম্বার অফ মলিকিউলস যদি ট্রান্সফার হতে পারে, তাহলে দুপাশের কেমিক্যাল পোটেনশিয়ালও সমান হয়ে যাবে। আর সেগুলো সব থার্মালি ডিরাইভ করে এসেছি আমরা। নাও স্ট্যাটিস্টিক্যালি তুমি এটাও বের করতে পারো যে কোন একটা সিস্টেম যদি ইকুইলিব্রিয়ামে থাকে, তাহলে তোমাকে এটা বললে আর হবে না টেম্পারেচার উইল বি সেম, তোমাকে এটাই বলতে হবে দ্য এন্ট্রপি উইল বি ম্যাক্সিমাম। যে স্টেটটা তুমি পাবে, যে স্টেটে ও নিজেকে স্থির করে রেখে দেবে, আর ম্যাক্রোস্কোপিক প্যারামিটার কিছু চেঞ্জ হবে না, তাহলে তোমাকে এটাই বলতে হবে যে দ্য টেম্পারেচার will be same is equivalent to the entropy will be maximum. And also for the same conclusion for the pressure and for the chemical potential. So suppose খুব তাড়াতাড়ি করে জাস্ট একদম 5 মিনিটের মধ্যে যদি বলে দেওয়া যায় কোন একটা সিস্টেম তোমার কাছে আছে, কারণ এটা লেন্দি টপিক, এটা খুব তাড়াতাড়ি করে বলছি আমি। কনসিডার এ সিস্টেম, এটা একটা সিস্টেম, সিস্টেমের এখানে একটা অ্যাডিয়াবেটিক ওয়্যার রয়েছে, দিস ইজ অ্যাডিয়াবেটিক। আর এই সিস্টেমের টেম্পারেচার সেটাকে বলছি T1, আর সাপোজ T1 0, মানে ফর দ্য সিস্টেম, মানে কি বলবো, এটাকে ইনসুলেটিং ওয়ালটা খোলার আগে আর কি, মাঝখানে ইনসুলেশন করা আছে, আর এদিকে টেম্পারেচার T0 2। এর যেটা ইন্টারনাল এনার্জি সেটাকে বলছি U1 0, আর এই সিস্টেম ইন্টারনাল এনার্জি যেটা সেটা হচ্ছে U0 2। এখানে গ্যাস মলিকিউলস আছে, এখানে গ্যাস মলিকিউলস। তো পুরো সিস্টেমের যদি আমরা এন্ট্রপি বার করি, টোটাল এনার্জি অবভিয়াসলি কনস্ট্যান্ট, টোটাল এনার্জি যেটা U0 it is equal to U01 plus U02, that is the total energy, it is constant.
আমরা বলছি মলিকুলস ইন্টারঅ্যাক্ট উইকলি ডাইলুট গ্যাস ধরে নিচ্ছ তুমি, আর লার্জ কন্টেনার, যাতে করে কোয়াসিস্ট্যাটিক প্রসেস হয়, এরকম একটা সিস্টেম ধরে নিচ্ছ। এসব কনসিডারেশন রয়েছে, কিন্তু মানে ইন্ডিভিজুয়াল এনার্জি যেটা সেটা টোটাল এনার্জি, এরকম ধরে নিচ্ছ। আদার্স আর কোনো ফ্যাক্টরকে নিয়ে তোমাকে ভাবতে হবে না। সো আমরা দেখাতে যাচ্ছি কি, আমরা এটা দেখাতে যাচ্ছি যে T1 ইকুয়াল টু T2, এটা যদি তুলে দাও তুমি বা কন্ডাক্টিং করে দাও, তাহলে T1 ইজ ইকুয়াল টু T2 ইজ দ্য ইকুইলিব্রিয়াম ফর দ্য থার্মাল কন্ডিশন। আর এখানে আমাদের এটা বলতে হবে যে এন্ট্রপি উইল বি ম্যাক্সিমাম, এন্ট্রপি উইল বি ম্যাক্সিমাম ফর দ্য ইকুইলিব্রিয়াম কন্ডিশন, এবং দিস টু স্টেটমেন্টস আর ইকুইভ্যালেন্ট। এটা তোমাকে দেখাতে হবে যে এইটা থেকে এন্ট্রপি ম্যাক্সিমাম করে তুমি এই T1 ইকুয়াল টু T2 তে পৌঁছাতে পারছো কিনা। স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সে আমরা বলবো ফাইনাল স্টেট উইল হ্যাভ দ্য ম্যাক্সিমাম এন্ট্রপি। ঠিক আছে, তাহলে ফার্স্ট স্টেট যেটা, এই যে এটা তোমার যেটা সিস্টেম, সেই সিস্টেমে যেটা টোটাল এন্ট্রপি S0 বলছি আমরা সেটাকে, এই সিস্টেমের ক্ষেত্রে সেটা কত, কে ln, আর ইন্ডিভিজুয়াল এর প্রবাবিলিটি হচ্ছে ওমেগা 1, এর প্রবাবিলিটি যেটা স্টেট সেটাকে হচ্ছে ওমেগা 1 0 বা ওমেগা 1, সাপোজ ফাংশন অফ u01, এটাকে বলছি এখানে ডিস্ট্রিবিউশন হওয়ার প্রবাবিলিটি। এদের ডিস্ট্রিবিউশন হওয়ার প্রবাবিলিটি কত, ওমেগা 2, and it is a function of u2 and 0 means system 0, তার মানে এই কোনো হিটের ট্রান্সফার এখান থেকে হবে না, দ্যাট ইজ দ্য জিরো সিস্টেম, অ্যাডাইভেটিভ পার্টিশন করা আছে মাঝখানে, নন কন্ডাক্টিং পার্টিশন দেওয়া আছে। তাহলে টোটাল যেটা প্রবাবিলিটি, টোটাল যেটা সিস্টেমের প্রবাবিলিটি যেটা, সেটা হচ্ছে ওমেগা 1 u01 and ওমেগা 2 u02, that is the total probability. It is multiplication of these two equal to k লাগিয়ে দাও একটা বোলজম্যান কনস্ট্যান্ট, তাহলে it is the entropy of the system 1 + 2 সিস্টেম, এটা S0। এবার কি করলাম, এবার সেম সিস্টেমের আমি পার্টিশনটাকে কন্ডাক্টিং করে দিলাম, তাহলে এই যে অ্যাডায়াবেটিক যেটা ছিল সেটাকে এবার তুমি কন্ডাক্টিং করে দাও, আর সেই সময় আমরা জিরোটা দেবো না, আমরা বলবো সিস্টেম ইজ চেঞ্জ ফ্রম জাস্ট কিছুই না, মানে 0 এবার সাবস্টিটিউট দেবো আমরা, এরকম সিস্টেম। নিউ এন্ট্রপি কি, নিউ এন্ট্রপি কি বলছি, S of the system equal to K ln। নাও এবার নতুন যেটা এনার্জি সেটাকে u1 ওমেগা 1, দিস ইজ আ নিউ ফাংশন and it is a function of u1, আর সাবস্ক্রিপ্ট দেবো না আমরা, এনার্জি চেঞ্জ হচ্ছে বাট টোটাল এনার্জি উইল বি কনস্ট্যান্ট, এনার্জি ওর এনার্জি পাল্টে গেছে বাট u0 শুড বি কনস্ট্যান্ট, ইট ইজ ওমেগা 1 ফাংশন অফ u1 and ওমেগা 2 ফাংশন অফ u2, and u2 is nothing but u0 minus u1, total energy is constant, so u0 is constant, so u0 minus u1 is the u2, they are dependent, u1 and u2 are dependent। এটা ওমেগা 1 u1 ওমেগা 2 u2, আর এখানে একটা সামেশন লাগিয়ে দিচ্ছি আমি, আর সামেশনটা u1 ইকুয়াল টু 0 টু u0, এতগুলো হতে পারে, মানে যখন কন্ডাক্টিং ওয়াল করে দিলাম তখন এই পাশের এনার্জি তাদের চেঞ্জ হচ্ছে, তাদের মাইক্রোস্কোপিক অ্যারেঞ্জমেন্ট পাল্টাচ্ছে, u1 এটা একটা অ্যারেঞ্জমেন্ট, ওমেগা 1 ওর একটা অ্যারেঞ্জমেন্ট, ওমেগা 2, কিন্তু এর যেভাবে চেঞ্জ হচ্ছে ওর সেভাবে, এর যদি কমে যায় ওর বাড়বে, দ্যাট ইজ দ্য কন্ডিশন, এর বেড়ে গেলে ওর কমবে, টোটাল ইজ কনস্ট্যান্ট। কিন্তু এই যে ফাংশনটা u1 সেটা কত রকম হতে পারে, একদম আমরা সবকিছু কাউন্ট করবো, আমরা বলবো এর কিছুই নেই ওর সব আছে, তো 0, আবার এটাও বলবো এর সব আছে ওর নাথিং, তো যদি u0 তে চলে আসি তখন আরেকজনের কেউ নেই, আবার ইন্টারমিডিয়েট স্টেটও থাকতে পারি, এরও কিছু আছে এরকম। তো উই হ্যাভ টু রান আউট দ্য সামেশন ওভার অল দ্য পসিবল অ্যারেঞ্জমেন্টস অফ u1, দ্য লোয়েস্ট ভ্যালু ইজ 0 and the entire value is u0। আর যেটা দেখার বিষয় সেটা হচ্ছে দ্য ফার্স্ট টার্ম, এখানে একটা সামেশন আছে, আর সামেশনে যেটা ফার্স্ট টার্ম তুমি পাবে সেটা কি, সেটা পাবে ওমেগা 1, ফার্স্ট টার্ম যেটা পাবে সেটা হচ্ছে u1 0 and u2 0, এই দুটো টার্ম এখান থেকে পেয়ে যাবে তুমি ফার্স্ট টার্মের জন্য, মানে যদি 0 বসাও তুমি, তাহলে কি তোমার আগের এন্ট্রপি ফেরত পাবে, তাহলে এখানে সেই মানে এখান থেকে u1 টু 0 থেকে u0 পর্যন্ত আছে, তাহলে এই সামেশনের ভেতরে এ তো ঢুকে আছেই, প্লাস একটা সামেশন রয়েছে, and that is the astronomically large, that is the most important। যখন তুমি এটাকে খুলে দিচ্ছ
বা অ্যাডিয়াবেটিক কন্ডাক্টিং করে দিচ্ছে এখান থেকে, যখন এই দিক থেকে হিট ট্রান্সফার করতে পারে, তখন যে অ্যারেঞ্জমেন্টটা তুমি পাচ্ছ দ্যাট ইজ অ্যাস্ট্রোনমিক্যালি লার্জ ফ্রম দ্যাট অফ দ্যাট, কারণ এর ভেতরে ঢুকে আছে। সো এস ফাইনাল এস ইট ইজ অবভিয়াসলি গ্রেটার দেন S0, সো এন্ট্রপি উইল বি লার্জ ফর দ্যাট সিস্টেম, এন্ড আমরা বলবো এটা ম্যাক্সিমাম হবে সেই স্টেটে যদি সেটা ইকুইলিব্রিয়ামে পৌঁছে যায়। ঠিক আছে, আর সেই স্টেটের জন্য আমরা একটা ইন্টারমিডিয়েট স্টেট ধরে নিচ্ছি, আমরা বলছি সেই স্টেটের জন্য দ্য ভ্যালু ইজ U1 স্টার এন্ড U2 স্টার, এটা একটা ভ্যালু, এর একটা ভ্যালু আছে U1 স্টার, আর ওই পাশে একটা ভ্যালু আছে U2 স্টার, দ্যাট ইজ দ্য U2 স্টারটা কি, U2 স্টার মানে হচ্ছে U0 মাইনাস U1 স্টার, এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম ভ্যালু। আর এই ইকুইলিব্রিয়াম ভ্যালুর জন্য দ্য এন্ট্রপি উইল বি ম্যাক্সিমাম। যদি এন্ট্রপি ম্যাক্সিমাম হয় তাহলে ডেরিভেটিভ হবে 0, হ্যাঁ ডেরিভেটিভ হবে 0। তুমি যদি ডেরিভেটিভ করতে যাও তাহলে দ্যাট উইল গিভ ইউ 0 রেজাল্ট। তাহলে আমরা একটা কাজ করি, যেটা বের করেছি এখান থেকে এর ডেরিভেটিভ নিয়ে নাও উইথ রেসপেক্ট টু U1 ফর দ্য ইকুইলিব্রিয়াম স্টেট। খুব তাড়াতাড়ি হবে, জাস্ট ডু ইট। অনেক সময় চলে গেছে, প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে, খুব তাড়াতাড়ি, জাস্ট 2 মিনিট। সো ইউ হ্যাভ টু টেক দ্য maximize the logarithm, maximize the log, okay, logটাকে ম্যাক্সিমাম করতে হবে। How can you do that? The change in for the state the entropy will be maximum, S is S maximum, so any change of omega will be 0 for that state, for the equilibrium state, any change of S is 0, so left hand side তুমি পেলে 0, আর right hand side ddu1 of that full term, আমি এটা লিখছি না, অনেক সময় চলে গেছে, এটা তুমি ক্যালকুলেশন করবে, আমি জেরক্স দিয়ে দেবো, বা তুমি বই ফলো করবে, যে কোনো বই করবে, তো এটা ডেরিভেটিভ করা আছে দেখবে বইয়ে, যেহেতু অনেক সময় গিয়েছে বলে আমি আর করছি না। সলভ করে তুমি কি পাবে, এটা সলভ করে তুমি পাবে d of ln omega 1 ফাংশন অফ U1 du1 কোন স্টেটের জন্য, U1 স্টার, এটার জন্য ডেরিভেটিভ করেছি আমরা, প্লাস d ln omega 2 ফাংশন অফ U2 and it is du2 কোন স্টেটের জন্য, U2 স্টার। আর একটা টার্ম তুমি পাবে এখানে, যে তুমি যেহেতু এটা d1 এর রেসপেক্টে ডেরিভেটিভ করেছো আর এখানে du2 করেছো, সুতরাং du2 বাই du1 পাবে। সিম্পল ডেরিভেটিভ রুল, প্রথমে ddx অফ sin x যদি বলে তাহলে প্রথমে ddx অফ প্রথমে sin x এর ডেরিভেটিভ করি, মানে জাস্ট ওমেগা, তারপর sin ওমেগা টি, ddt যদি বলে আমাকে, তাহলে প্রথমে sin এর ডেরিভেটিভ cos করি, তারপর ওমেগা টি ডেরিভেটিভ আবার করি, এটাও ঠিক তাই। প্রথমে du1 করেছো, তো U2 রেসপেক্টে ডেরিভেটিভ করেছো, কারণ এখানে ওমেগা 2 আছে, ফাংশনটা দেখলে বুঝতে পারবে আগের ফাংশনটা, তো সেটা। আর টোটাল এনার্জি ইজ কনস্ট্যান্ট U0 equal to U1 plus U2, so any change of that will be 0, so এটা is negative of that, নেগেটিভ অফ দ্যাট, তো তুমি এটা পাবে -1 পাবে। এটা যদি তুমি ক্যালকুলেশন করো U2 যেটা কিরকম পাবে, du2 by du1 equal to ddu1 of U0 minus U1, U2 equal to U0 minus U1, তাহলে du0 এটা তো কনস্ট্যান্ট, তাহলে এটা 0, আর এটা du1 by du1 মানে -1, তাহলে এটা -1, তাহলে এখান থেকে তুমি পাবে এটা -1। আর এটা যদি খুব ভালো করে দেখি, the log of that, এটা একটা dimensionless quantity because it is the number of arrangement and logarithm of that, so dimensionless quantity। আর নিচে আছে এনার্জি, ঠিক আছে, নিচে আছে এনার্জি, তার নিচে যদি এনার্জি হয়, এই যে ফাংশনটাকে বলা হয় 1 by beta 1, আর এখানে নেগেটিভ আছে, সেটা -1 by beta 2, and beta has the dimension of energy, 1 by energy, so beta has the dimension of energy। আর আমরা এখানে জানি যে s যদি এটা kb লাগিয়ে দিই, বোলম্যান কনস্ট্যান্ট যদি লাগিয়ে দিই, তাহলে দিস ইজ নাথিং বাট দ্য এন্ট্রপি। তো বিটা 1 ডাইমেনশন অফ এনার্জি, সো এনার্জি কি kT, so k is the Boltzmann constant and T is the temperature of the state, so it is 1 by kT1 kb T1 minus 1 by kb T2,
and that is equal to 0, so that implies T1 equal to T2. এটা দরকার ছিল আমার, যে ইকুইলিব্রিয়াম স্টেটের জন্য টেম্পারেচার সমান হয়, কিন্তু সমান হওয়ার জন্য যে কন্ডিশন ইউজ করেছি সেটা থার্মাল কন্ডিশন নয়, সেটা স্ট্যাটিস্টিক্যাল কন্ডিশন। এন্ট্রপি উইল বি ম্যাক্সিমাম, ম্যাক্সিমাইজ করেছো তুমি এন্ট্রপিটাকে, বা যে অ্যারেঞ্জমেন্ট পেয়েছো সেই অ্যারেঞ্জমেন্ট হচ্ছে ম্যাক্সিমাম। তো এখান থেকে তিনখানা জিনিস তুমি পেয়ে যেতে পারো। এটা সেম প্রসিডিওরে যদি তুমি এগো, যে প্রসিডিওরে আমি এগোলাম সেম প্রসিডিওরে তুমি যদি এগো, তাহলে কি কি রেজাল্ট পেতে পারো? লাস্ট লাইন, যদি ওটা তোমাকে আর করতে হবে না, যেটা আমি করালাম এটাই পরীক্ষা আছে। তো যেটা তুমি পেলে, ডেল ডেল ইউ অফ ln ওমেগা equal to del del final state del del u prime of ln omega, that implies T1 equal to T2, thermal equilibrium condition, energy respect to ln omega কে ডেরিভেটিভ করেছো, ম্যাক্সিমাইজ করেছো এন্ট্রপিকে। যদি ভলিউমের রেসপেক্টে ডেরিভেটিভ করো del del v ln omega করো, আর del del final volume v dash ln omega করো, তাহলে that will give you P1 by T1 equal to P2 by T2, এটা তোমাকে দেবে। সেম প্রসিডিওরে যদি তুমি ভলিউমের রেসপেক্টে ডেরিভেটিভ করে দাও, আর যদি ডেল ডেল পার্টিকুলার রেসপেক্টে ডেরিভেটিভ করো ডেল ডেল n ড্যাশ ln ওমেগা, তাহলে তুমি এরকম জিনিস পাবে, এবং দ্যাট ইমপ্লাইজ কেমিক্যাল পোটেনশিয়াল mu1 by T1 equal to mu2 by T2, ঠিক আছে? সো দিস ইজ দ্য ইকুইলিব্রিয়াম কন্ডিশন ফর থার্মাল, and this is the equilibrium condition for statistical mechanics, ঠিক আছে? both are same, শুধু কোন ওয়েতে আমরা ডিরাইভ করছি দ্যাট ইজ ডিফারেন্ট, আদারওয়াইজ এভরিথিং ইজ কনস্ট্যান্ট, ঠিক আছে?